ওয়েলকাম টু শিক্ষার্থীরা, সবাইকে আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই কেমন আছো? এতক্ষণ ধরে একটু ইলেকট্রিসিটির প্রবলেম ছিল, যার কারণে এই লাইভটা শুরু করতে একটু 10 মিনিট লেট হয়ে গিয়েছে। সো সবার কী অবস্থা বলো, আমার কথাবার্তা শোনা যাচ্ছে কিনা, আমি ভিজিবল এবং অডিবল দুইটাই কিনা একটু আমাকে কমেন্ট করে জানো। ওকে, আজকে আমাদের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। আমরা আজকে আমাদের তড়িৎ রসায়নের এই মেগা সিরিজের মধ্যে আজকে থার্ড ক্লাসের মধ্যে চলে আসছি। আমাদের প্রথম ক্লাসটা ছিল রেকর্ড, এর পরের দুইটা ক্লাসে আজকে লাইভ হচ্ছে। সো তোমরা যারা ইতিমধ্যে জয়েন করে ফেলেছো তারা তোমাদের গ্রুপগুলোর মধ্যে এবং তোমাদের টাইম লাইনে শেয়ার করে দাও, এবং তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দেবে আজকে, ঠিক আছে? আচ্ছা, ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। আমাদের আজকের টপিকটা হচ্ছে আমরা আজকে ইএমএফ পড়াবো। ইএমএফ, ঠিক আছে? মেনলি হচ্ছে ইএমএফটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব, আর হচ্ছে এই জিনিসটা কিভাবে আসছে, এই দুইটা টপিক মেনলি পড়াবো, ঠিক আছে? ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। ওকে, সো ক্লাসটা শুরু করার আগে তোমরা যারা ইতিমধ্যে জয়েন হয়ে গিয়েছো একটু আমাকে কমেন্ট করে জানাও যে আমার কথাবার্তা সব কিছু ক্লিয়ার কিনা। ওকে, একটু আমাকে কমেন্ট করে জানাও যে আমার কথাবার্তা সব কিছু ক্লিয়ার কিনা, ঠিক আছে? ওকে, ওয়ালাইকুম আসসালাম নাজিয়া। ওয়ালাইকুম আসসালাম অভিষেক, আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকের ক্লাসটার মধ্যে কিন্তু যে সর্বাধিক মেনশন করবে তার জন্য পুরস্কার রাখা হয়েছে। ক্লাস শেষেই কল দিয়ে তাকে পুরস্কার পাঠিয়ে দেওয়া হবে। সো তোমরা যারা জয়েন করে ফেলেছো তারা সবাই লাইভ ক্লাসটাকে শেয়ার করে দাও, তোমাদের মেসেঞ্জার গ্রুপের মধ্যে শেয়ার করে দাও, তোমাদের টাইম লাইনে শেয়ার করে দাও, এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। আজকে আমাদের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস। আমরা বেশিক্ষণ পড়বো না, আমরা খুবই কম সময় পড়বো, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো। ওকে, এবং ক্লাসগুলো যেহেতু আমরা এখানে লাইভে নিচ্ছি, তোমাদের উপস্থিতিটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমাদের উপস্থিতির উপর নির্ভর করেই সামনে লাইভ ক্লাসগুলো নেওয়া হবে, এবং এগুলো তোমাদের উপস্থিতির উপর নির্ভর করে এগুলো গ্রুপে থাকবে কি থাকবে না এটার ডিসিশন নেওয়া হবে। ওকে, সো আমি আর 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করব। একটু টেকনিক্যাল কিছু ত্রুটির কারণে প্রথম 10 মিনিট লেট হয়েছে। সো যাই হোক, ওকে, ক্লিয়ার, সব কিছু ক্লিয়ার? ওকে, আমার কথাবার্তা সব কিছু ক্লিয়ার কিনা একটু বলো, সব কিছু দেখা যাচ্ছে কিনা? ওকে, তোমরা তোমাদের টাইম লাইনে শেয়ার করে দাও। আমাদের তড়িৎ রসায়ন খুবই একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসলে অবশ্যই আনসার করতে হয়, ঠিক আছে? সো আজকে আমরা এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ এমন একটা টপিক পড়াবো যে টপিক থেকে কোয়েশ্চেন আসবেই, একদম 100% গ্যারান্টি। আজকের ক্লাসটার মধ্যে একদম 100% গ্যারান্টি যে তোমার পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবেই। ওকে, সো আমি এক্ষুনি ক্লাসটা শুরু করব। তোমরা যারা এখনও ক্লাসটা শেয়ার করো না তারা ক্লাসটা শেয়ার করে দাও। আজকে আমরা পড়াবো হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স। ওকে, ইলেকট্রোমোটিভ ফোর্স খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। ইলেকট্রোমোটিভ ফোর্স, যাকে আমরা সংক্ষেপে বলতেছি কি ইএমএফ। ইলেকট্রোমোটিভ ফোর্স সংক্ষেপে আমরা বলতেছি কি ইএমএফ। ওকে, আচ্ছা, তাহলে ইতিমধ্যেই সব কিছু ক্লিয়ার? হ্যাঁ, ওকে, ঠিক আছে, ভেরি গুড, সব কিছু ওকে। তাহলে এখনই ক্লাসটা শুরু করে দেওয়া যায়। ওকে, এবং আজকে ক্লাসের মধ্যে কিন্তু কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করব। কোয়েশ্চেনগুলোর আনসার তোমরা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? ওকে, সো তাহলে ক্লাসটা শুরু করে দিই। তোমরা লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে থাকো, কারণ আমরা সবাই মিলে যদি একসাথে ক্লাসটা করতে পারি আমাদের নলেজটা শেয়ার করা হবে। নলেজ শেয়ার করলেই কিন্তু আলটিমেটলি একটা কমিউনিটি ভালো মতো বিল্ড আপ হয়। তুমি তোমার কম্পিটিটর পাবা, এবং কম্পিটিটর পাইলেই কিন্তু আস্তে আস্তে আমাদের জিনিসগুলো ভালো মতো বিল্ড আপ হয়। ওকে, সো শুরু করি। একদম প্রথমে আমি গত ক্লাসে একটু রিভিউ দিব। প্রত্যেকটা ক্লাসের আগে গত ক্লাসের ছোট্ট একটা রিভিউ দিই, একটু খেয়াল করো। আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে এখানে কি পড়াইছিলাম? এখানে পড়াইছিলাম যে এখানে একটা পাত্র ছিল। ওকে, একটা পাত্র ছিল,
ঠিক আছে, এই পাত্র, এখানে একটা পাত্র, তারপরে হচ্ছে এখানে একটা পাত্র, দুইটা পাত্র, ঠিক না, এখানে একটা পাত্র, এখানে একটা পাত্র, মোট হচ্ছে দুইটা পাত্র। আমি আমি এই জায়গায় একটা, এখানে একটা দণ্ড ছিল আমার, এখানে একটা দণ্ড ছিল, তারপর হচ্ছে আমার এখানে একটা দণ্ড ছিল। ওকে, এখানে একটা দণ্ড, এখানে একটা দণ্ড। আচ্ছা, এখানে আমার যে দণ্ডটা ছিল, ঠিক আছে, ধরে নিই আমরা, সাপোজ ধরে জিঙ্কই ধরে নিই, যেহেতু আমরা ড্যানিয়েল সেল নিয়ে কথাবার্তা বলে আসছি, আমরা এটা জিঙ্ক দণ্ড ধরে নিই, আর আমরা এটা কি ধরে নিব, এটা কপার দণ্ড ধরে নিব। ওকে, তাহলে একটা হচ্ছে জিঙ্ক দণ্ড, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে কপার দণ্ড। আচ্ছা, তাহলে দেখো তো, তার মানে এখানে দ্রবণে কি আছে, আমরা তো সবাই জানি, তার মানে আমরা যে দণ্ড নিই সেই দণ্ডটার দ্রবণ থাকে, তার মানে এখানে দ্রবণে আছে হচ্ছে জিঙ্ক সালফেট, আর এখানে দ্রবণে আছে কি, এখানে দ্রবণে আছে হচ্ছে কপার সালফেট, কপার সালফেট। আচ্ছা, আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে জিঙ্ক দণ্ড থেকে জিঙ্ক 2+ আকারে বের হয়ে চলে আসতেছে। তাহলে জিঙ্ক দণ্ড থেকে জিঙ্ক 2+ আকারে বের হয়ে চলে আসতেছে, অর্থাৎ সে দুটো ইলেকট্রন ত্যাগ করতেছে। আর ঠিক এই আমরা যখন তাদেরকে একটা তার দ্বারা যুক্ত করে দিয়েছিলাম, একটা ওয়্যার দ্বারা যুক্ত করে দিয়েছিলাম, সেইখানে ইলেকট্রনগুলো এদিকে ফ্লো হয়ে 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 এখানে আসে, এবং এই যে দ্রবণে যে কপার 2+টা আছে, সেই কপার 2+টা এই দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়। এটা ছিল আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত আমাদের মেন কথাবার্তাগুলো। তাহলে খেয়াল করো, তাহলে এই যে যখন দণ্ড থেকে যখন জিঙ্ক 2+ আকারে বের হয়ে চলে আসতেছে, তাহলে এই দ্রবণের মধ্যে আমার কী চার্জ বৃদ্ধি পাচ্ছে, পজিটিভ চার্জ বৃদ্ধি পাচ্ছে, আমার দ্রবণের মধ্যে পজিটিভ চার্জ বৃদ্ধি পাচ্ছে। আর যেহেতু ইলেকট্রনগুলো এখানে সে দণ্ডের মধ্যে ছেড়ে দিচ্ছে, তার মানে আমার এখানে নেগেটিভ চার্জ বাড়তেছে। আচ্ছা, তাহলে দেখো তো, এই যে এখানে পজিটিভ আর এখানে নেগেটিভ, তাহলে পজিটিভ আর নেগেটিভ যখন পাশাপাশি থাকতেছে, তখন আলটিমেটলি তাদের মধ্যে একটা কি, একটা পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ একটা বিভব পার্থক্য ক্রিয়েট হচ্ছে। তাহলে আমরা বলেছিলাম ইলেকট্রন ত্যাগ করার কারণে ইলেকট্রোড বা দণ্ডের মধ্যে যে বিভব পার্থক্য সৃষ্টি হয়, সেটাকে আমরা তড়িৎদ্বারের বিভব বলি। আর যেহেতু ইলেকট্রন ছাড়ছে মানে জারণ ঘটছে, এই কারণে এটা একটা স্পেসিফিক নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে জারণ বিভব। এটার নাম হচ্ছে কি, জারণ বিভব। অর্থাৎ যে তড়িৎদ্বারে জারণ ঘটে, সেই জারণের জন্য আমরা যে বিভব পার্থক্য সৃষ্টি হয়, সেটাকে আমরা বলি জারণ বিভব। এবং আমরা এই জারণ বিভবকে লাস্ট ক্লাসে কী দ্বারা প্রকাশ করেছিলাম, আমরা লাস্ট ক্লাসে ই দ্বারা প্রকাশ করেছিলাম, অর্থাৎ বিভবকে আমরা ই দ্বারা প্রকাশ করি, এবং ই এর নিচে কী দিই, অক্স লিখি। অক্স মানে কি, অক্স মানে হচ্ছে অক্সিডেশন, অক্সিডেশন মানে কি, জারণ। এবং এটা কোথায় হয়েছে, এটা হয়েছে অ্যানোডে, এটা হয়েছে অ্যানোডে, যেখানে অক্সিডেশন ঘটে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অ্যানোড। ওকে, তাহলে ঠিক তেমনই এই জায়গায় কাহিনীটা কী হবে, এই জায়গায় যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে দেখো তো ইলেকট্রন গ্রহণ করছে। আচ্ছা, দেখো তো এখানে দ্রবণে Cu2+ আর SO4 2- আছে, তাহলে কপার 2+ যেহেতু বেশি বেশি ইলেকট্রন গ্রহণ করে দণ্ডের মধ্যে চলে যাচ্ছে, তাহলে এখানে দ্রবণের মধ্যে মাইনাস চার্জ, দ্রবণের মধ্যে কি মাইনাস চার্জ আলটিমেটলি বেড়ে যাচ্ছে না, মাইনাস বেড়ে যাচ্ছে না। আর মাইনাস যেহেতু বাড়তেছে, কপার এই যে দণ্ডের মধ্যে গিয়ে কপার সলিড মানে কপার 0 হচ্ছে, অর্থাৎ মাইনাসের সাপেক্ষে এখানে ভেতরে কি ক্রিয়েট হচ্ছে, ভেতরে পজিটিভ ক্রিয়েট হচ্ছে, পজিটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে। তাহলে এই যে পজিটিভ আর নেগেটিভের মাঝে মাঝে যে ডিফারেন্সটা ক্রিয়েট হবে, এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি হচ্ছে বিজারণ, এটাকে আমরা বলি কি, বিজারণ বিভব, বিজারণ বিভব। ওকে, বিজারণ বিভব। এবং এই বিজারণ বিভবটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা, ই অফ রেট মানে কি, রিডাকশন মানে হচ্ছে বিজারণ, বিজারণের রেট আমরা এখানে ইউজ করি। আর যেহেতু আমরা জানি যেখানে বিজারণ হয় সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে ক্যাথোড। আজকের ক্লাসের লাস্টের দিকে আমি স্বতঃস্ফূর্ত আর অস্বতঃস্ফূর্ত, অর্থাৎ স্পন্টেনিয়াস আর নন স্পন্টেনিয়াসের একটা উদাহরণ পড়াবো। এটা তুমি কোনো জায়গায় পাও না, তোমার বইতেও নাই। সো ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরতে হবে, খুবই ইম্পর্টেন্ট। সো যারা অলরেডি জয়েন করে ফেলেছে ক্লাসটার মধ্যে, তারা লাইভ ক্লাসটাকে শেয়ার করে দাও, আর তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো এবং নোট করতে থাকো। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এই পুরো লাইভ ক্লাসগুলোর মধ্যে কমপ্লিট নোট ডাউন করে ফেলতে, অর্থাৎ খাতার মধ্যে পুরোটা নোট হয়ে যাবে আমাদের। ওকে, আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, এখানে ই অফ অক্সিডেশন অ্যানোড, এখানে ই অফ রিডাকশন হচ্ছে ক্যাথোড। আচ্ছা, আমরা গত ক্লাসে আরেকটা জিনিস পড়েছিলাম, আমরা পড়েছিলাম যে যদি এই জিনিসটা আমি কি করি, যদি এই জিনিসটা আমি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় করি, যদি এই জিনিসটা আমি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে করি,
এবং আমি এখানে দ্রবণে যে জিঙ্ক সালফেটটা ইউজ করলাম সেটার ঘনমাত্রা যদি 1 মোলার থাকে এবং এই যে কপার সালফেট যেটা ইউজ করলাম সেটার ঘনমাত্রা যদি 1 মোলার থাকে, তাহলে চিন্তা করো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর কনসেন্ট্রেশন হচ্ছে কি, কনসেন্ট্রেশন হচ্ছে 1 মোলার। মোলার হচ্ছে কি ঘনমাত্রা একক, মোলারিটির একক, ঠিক আছে। ক্যাপিটাল এম মানে কি মোল পার লিটার। ঠিক তেমনই এটাও যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় করি, আমরা বিভিন্ন তাপমাত্রায় করতে পারি, বিভিন্ন ঘনমাত্রা নিতে পারি, এটা আমাদের ইচ্ছা। কিন্তু যদি এই পুরো জিনিসটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় করি, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা করি এবং ঘনমাত্রা যদি 1 মোলার রাখি, তাহলে এই যে তাদের জন্য আমি যে বিভবটা পাবো, এই যে ইটা পাবো, সেটাকে আমি বলতে পারবো হচ্ছে কি প্রমাণ বিভব। এবং প্রমাণ বিভব যদি হয় তার জন্য ছোট্ট একটা ডিফারেন্স হবে, অর্থাৎ এখানে দিছি, এখানে ছোট্ট করে এর মাথার উপরে একটা নট দিব, একটা জিরো, একটা শূন্যর মতো একটা চিহ্ন, এটাকে আমরা বলবো নট। এখানে ঠিক আগের মতো এখানে অক্সিডেশন, এখানে কি হবে, এখানে হবে নট, এখানে হবে রিডাকশন, ঠিক আছে। এখানে তুমি অ্যানোড দিতে পারো, এখানে তুমি ক্যাথোড দিতে পারো, তাহলে কোনো ডিফারেন্স নেই, মনে রাখবো। তাহলে এখন থেকে প্রমাণ অবস্থার জন্য আমরা কি লিখবো, নট লিখবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে প্রমাণ অবস্থায় আমরা এখানে যে বিভবটা পাইলাম, এটাকে আমরা বলবো হচ্ছে SOP, সংখ্যা আমরা বলবো হচ্ছে SOP। ভাই হোয়াট ইজ SOP একটু লিখো তো। স্ট্যান্ডার্ড অক্সিডেশন পটেনশিয়াল। আর এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা এই যে এই জিনিসটা নট রেড, এটার নাম হচ্ছে SRP মানে কি, এটাও একদম সিম্পল, স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল। তাহলে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পটেনশিয়াল, আরেকটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল। ওকে, তো আমার কথা কি বোঝা যাচ্ছে, লেখা দেখা যাচ্ছে, সব কিছু ক্লিয়ার? ওকে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পটেনশিয়াল, আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল। আচ্ছা, তাহলে আমরা জিনিসটা বুঝে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে স্ট্যান্ডার্ড মানে কি, স্ট্যান্ডার্ড মানে হচ্ছে প্রমাণ, অক্সিডেশন মানে কি জারণ, পটেনশিয়াল মানে হচ্ছে বিভব। তাহলে তুমি চাইলে বাংলাটা লিখতে পারো, তোমার খাতার পাশে লিখতে পারো, একটা হচ্ছে প্রমাণ, জারণ, বিভব। ওকে, আর এটা কি, এটা হচ্ছে প্রমাণ, বিজারণ, বিভব। তাহলে জারণ বিভব, বিজারণ বিভব। তাহলে প্রমাণ কেন হয়েছে, আমি এই যে পুরো ঘটনাটা আমি চাইলে অ্যান্টার্কটিকা দেশে গিয়েও করতে পারি, মরুভূমির মধ্যেও গিয়ে করতে পারি, অথবা আমি আমার বাংলাদেশে আমার রুমের মধ্যেও করতে পারি। তাহলে আমার রুমে যদি করি, সেখানে টেম্পারেচার যদি অ্যাপ্রক্সিমেটলি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়, অর্থাৎ কক্ষ তাপমাত্রা হয়, এবং ঘনমাত্রা জিঙ্ক সালফেটের ঘনমাত্রা যদি আমি 1 মোলার ধরি, 1 মোলার মানে কি মোল পার লিটার, ঠিক আছে, 1 লিটারে 1 মোল করে আছে জিঙ্ক সালফেট। তাহলে আমি যদি এটাও 1 মোলার নিই, টেম্পারেচার যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখি, তাহলে আমি তাদের জন্য যে বিভবটা এখানে ক্রিয়েট হবে, এই যে প্রতিটা তড়িৎদ্বারের যে বিভবটা ক্রিয়েট হবে, এই তড়িৎদ্বারটাকে আমরা বলবো যে SOP। যেহেতু অক্সিডেশন হয়েছে, এই কারণে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পটেনশিয়াল, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল। ওকে, এবার আমরা আসি, এই জিনিসটা যদি বুঝে ফেলো তাহলে একটু খেয়াল করো। আমি এই তড়িৎদ্বারের জন্য পাইছি SOP, এই তড়িৎদ্বারের জন্য পাইছে কি SRP, এই তড়িৎদ্বারের জন্য নট অক্সিডেশন, এই তড়িৎদ্বারের জন্য নট রিডাকশন। আচ্ছা দেখতো, আমি যখন এই যে এটাকে যখন ওয়্যার দ্বারা, তার দ্বারা যখন যুক্ত করে দিছি, এটা ছিল একটা অর্ধকোষ, এটা ছিল একটা অর্ধকোষ, এখন পুরোটা মিলে হয়ে গেছে একটা কমপ্লিট সেল, একটা পূর্ণকোষ। তাহলে আমি এই অর্ধকোষের জন্য যে বিভবটা পাইছি এবং এই অর্ধকোষের জন্য যে বিভবটা পাইছি, দুইটা বিভব যদি আমি যোগ করে দিই, তাহলে তো আলটিমেটলি হয়ে গেল না? আলটিমেটলি কী হয়ে গেল? আলটিমেটলি আমার পুরা কোষের বিভবটা বের করা হয়ে গেল না? একটু খেয়াল করো। আমি এই অর্ধকোষের জন্য যে বিভবটা পাইছি, সেটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে আমার ই অফ অক্সিডেশন। কোথায় ঘটছে? অ্যানোডে ঘটছে। এটার সাথে যদি আমি এই অর্ধকোষটার এটাও যদি আমি কি করে দিই, এটাও যদি আমি, আচ্ছা আমি নটে লিখি, প্রমাণ অবস্থায় ধরে নিই, নট রেড কিসে ঘুরছে? ক্যাথোডে ঘুরছে। তাহলে দেখো তো এই যে বাম অর্ধকোষ অথবা জারণ অর্ধকোষের কোষ বিভবের সাথে যদি আমি
বিজারণ অর্ধকোষের এই অর্ধকোষ দুইটা অর্ধকোষ যদি আমি যোগ করে ফেলি, তাহলে আলটিমেটলি আমি কি পেয়ে যাব? আমি পেয়ে যাব পুরা কোষের বিভব, মানে ই অফ সেল পেয়ে যাব, যেটার আরেকটা নাম হচ্ছে EMF, অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্স জিনিসটাকে আমি এখন সংজ্ঞাটা লেখাবো। সংজ্ঞা লেখানোর আগে তোমার বুঝতে হবে এই যে এটার তড়িৎদ্বার বিভব, এই জিনিসটার তড়িৎদ্বার বিভব, দুইটা তড়িৎদ্বার বিভব যখন আমি একসাথে যোগ করব, তখন আমি আলটিমেটলি কী পেয়ে যাব? EMF অফ সেল পেয়ে যাব। একটু সবাই একটু বলো, একটু বুঝছো কিনা, একটু কমেন্ট করে বলো বুঝছো কিনা। ওকে, এতটুকু জিনিসটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে বলো। ওকে, আজকের ক্লাসের লাস্টের মধ্যে এমন একটা টপিক পড়াবো, অর্থাৎ স্বতঃস্ফূর্ত, স্পন্টেনিয়াস আর নন স্পন্টেনিয়াস, যেটা তোমরা এর আগে এখনও করো নাই। ওকে, সবাই বলতেছে ক্লিয়ার, সব কিছু ক্লিয়ার কিনা বলো। এবং তোমরা যারা যারা এখনও লাইভ ক্লাসটা শেয়ার করো নাই, তারা ক্লাসটা শেয়ার করে দাও। এবং আজকে সর্বাধিক মেনশনকারীর জন্য অবশ্যই পুরস্কার থাকবে। ওকে, আচ্ছা, আমাদের যে কেমিস্ট্রি গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোর মধ্যেও তোমরা যারা যারা ক্লাসটা এখন দেখছো তারা একটু শেয়ার করে দাও। আমি অলরেডি শেয়ার করতে ভুলে গিয়েছি, তারাও একটু শেয়ার করে দাও আমাদের কেমিস্ট্রি গ্রুপগুলোর মধ্যে, আমাদের ক্লাসের গ্রুপগুলোর মধ্যে শেয়ার করে দাও। ওকে, আচ্ছা, তাহলে আসি। এখন দেখো আমরা ই অফ অক্স পাইলাম, ই অফ রেড পাইলাম, দুটো জিনিস পাইলাম। একটু খেয়াল করো, এই দুটো জিনিসকে যদি আমরা যোগ করে দিই, আলটিমেটলি আমরা কি পেয়ে যাব? আলটিমেটলি আমরা একটা কোষের পুরা EMF অফ সেল পেয়ে যাব। আচ্ছা, এই পুরা কোষের EMF অফ সেলটা আমি লেখার আগে তোমাদেরকে ছোট্ট করে একটা জিনিস দেখো তো, একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই। একটু খেয়াল করো, আমরা এই জিনিসটা কোথায় লিখবো? আমরা এই জায়গায় লিখি। একটু খেয়াল করো তো, দেখো একটা ছোট্ট গল্প বলি। দুই বন্ধু ছিল, ঠিক আছে? একজনের নাম হচ্ছে অর্জুন, আরেকজনের নাম হচ্ছে সোহানা, ঠিক আছে? এরা হচ্ছে দুইজন ফ্রেন্ড। ওকে, এরা হচ্ছে দুইজন বন্ধু। আচ্ছা, এরা দুজনেই খুব ভালো স্টুডেন্ট। তারা কী করলো? তারা পড়াশোনার জন্য বিদেশ গেল। একজন গেল হচ্ছে লন্ডন, একজন গেল হচ্ছে USA, ঠিক আছে? একজন গেছে হচ্ছে লন্ডনে, একজন গেছে হচ্ছে USA কী করতে? PhD করতে, ঠিক আছে? PhD করতে। কিসের উপর PhD? এই যে কেমিস্ট্রিতে এই যে ইলেকট্রোকেমিস্ট্রি যে টপিকটা আছে এটার উপর PhD করতে গেছে, পার্টিকুলার একটা টপিকের উপর, একটা সাবজেক্টের উপর। ওকে, আচ্ছা, তাহলে চিন্তা করো, এরা সবাই PhD করে ভালো মতো রেজাল্ট নিয়ে দেশের মধ্যে চলে আসছে। এখন এরা একদিন ল্যাবের মধ্যে গবেষণা করতেছে। তো গবেষণা করতে হঠাৎ করে একজন বলল হচ্ছে ওরা জিঙ্ক নিয়ে কাজ করছিল, ঠিক আছে? অর্জুন বলল হচ্ছে কি, এই যে জিঙ্ক, ঠিক আছে? এই যে জিঙ্কের তড়িৎদ্বার বিভব বা ইলেকট্রোড পটেনশিয়ালের মান হচ্ছে +0.76 ভোল্ট, +0.76 ভোল্ট। এটা বললো হচ্ছে অর্জুন, ঠিক আছে? এখন দেখো, আবার সোহানা বলতেছে কি, না আমি তো PhD করার সময় আমি তো পড়ছি হচ্ছে, ঠিক আছে? যদিও এটা একটা গল্প, এটা কোনো সত্যি কোনো ঘটনা না। একটু খেয়াল করো, এ বলতেছে কি, এ পড়ছে আমি হচ্ছে -0.76 ভোল্ট। তাহলে একজনে বললো +0.76 ভোল্ট, আর একজনে বললো হচ্ছে -0.76 ভোল্ট। তাহলে ঘটনা কি? এখন এ বলতেছে আমি এভাবে কাজ করে আসছি, ও বলতেছে আমি এভাবে কাজ করে আসছি। আচ্ছা, তাহলে এই দুজনের মধ্যে তর্কাতর্কি হয়ে গেল। এখন তর্কাতর্কি যখন হয়েছে, তারা এদের সলিউশন খোঁজার জন্য সবাই কী করলো? এই দুজন চলে গেল সোজা সুদূর কোথায় চলে গেল? IUPACতে চলে গেল। IUPAC, ঠিক আছে? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি, IUPACতে চলে গেল। এখন IUPACতে যখন গেল, IUPACকে যখন তাদের এই সমস্যার কথা বললো, IUPAC হিসাব করলো, গবেষণা করলো, অর্থাৎ জিঙ্কের তড়িৎদ্বার বিভবটা বের করলো। কীভাবে বের করছে ওরা, এটা আমরা কিন্তু পড়বো সামনে। ওরা একটা রেফারেন্স ইলেকট্রোড বা নির্দেশক তড়িৎদ্বার দিয়ে ওরা কী করছে, ওরা এই পার্টিকুলার জিঙ্কের তড়িৎদ্বার বিভবটা বের করছে। এটা আমরা পড়বো। IUPAC যেটা করছে সেটা আমরা করবো। ওকে,
এখন আইপিএসি বের করে দেখলো মামা অর্জুনেরটাও সঠিক সোহানারটাও সঠিক, তাহলে কাহিনী কি? দুইজনেরটাও সঠিক। তো একটু বলি দুইজনের মধ্যে কাহিনী কী হচ্ছে, একজনে বলছে হচ্ছে ই অফ অক্সিডেশন অর্থাৎ জিঙ্কের জারণ বিভবের মানটা বলছে, আরেকজন বলছে কি ই অফ রিডাকশন, জিঙ্কের বিজারণ বিভবের মানটা বলছে। দুইটাই কিন্তু সঠিক, দুইটাই কিন্তু সঠিক। এ বলছে জিঙ্কের জারণ বিভবের মান, এ বলছে জিঙ্কের বিজারণ বিভবের মান, দুইটাই কিন্তু সঠিক। তাহলে দুইটাই যখন সঠিক হলো আইইউপিএসি তো পড়ে গেলে এক মহাচিন্তায়, যখন কী হবে আমাদের এই হিসাব নিকাশটা আমরা কীভাবে করব। তাহলে এই যে এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য আইইউপিএসি সিদ্ধান্ত নিল এখন থেকে পুরা বিশ্ব জুড়ে আমরা কোনো ধাতু বা কোনো মৌলের জারণ বিভব বিজারণ বিভব এভাবে উচ্চারণ না করে আমরা বলবো হচ্ছে শুধু বিভব। এবং শুধু বিভব মানে তারা কোন জিনিসটাকে ধরে নিয়েছে জানো? সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তারা হচ্ছে এই যে সুহানারটা যেটা আছে না, অর্থাৎ রিডাকশন পটেনশিয়ালকে তারা ইউনিভার্সালি ধরে নিয়েছে। অর্থাৎ এখন থেকে ইউনিভার্সালি কোনো কিছুর তড়িৎদ্বার বিভব বলা মানে রিডাকশন পটেনশিয়ালকে বোঝানো হবে, যদি না স্পেসিফিক করে অক্সিডেশন পটেনশিয়ালটা বলে দেওয়া হয়। অর্থাৎ আমাদের বইয়ের মধ্যে যে ধাতু সক্রিয়তা সিরিজ আছে উপর থেকে নিচে, সেখানে যে মানটা লেখা হয়েছে দেখবে তোমরা বই খুলে, সেটা হচ্ছে বিজারণ বিভবের মান। তার কারণ হচ্ছে একটাই, যাতে আমরা সবাই একইভাবে হিসাব করতে পারি। তাহলে আইইউসি বুঝতে পারছো তো, সুহানারটাই ধরে নিছে, স্বাভাবিক, লেডিস ফার্স্ট বলে কাজ করে বলছে। ওকে, সো একটা চিন্তা করো তাহলে এখন থেকে একটা জিনিস তাহলে দেখো, আইইউপিএসি বললো এখন থেকে আমরা সবাই রিডাকশন পটেনশিয়াল অর্থাৎ ই অফ র্যাটটাকেই মেনলি ধরে নিব। এটাও কিন্তু সঠিক, এরকম এটাও কিন্তু ভুল যে এরকম না, দুইটাই সঠিক, বাট মেনলি আমরা এটাকে ধরে নেব। আচ্ছা, এখন মেনলি যখন এই জিনিসটাকে যখন ধরে নিছে, এখন দেখো আইইউপিএসি কি বলতেছে, তাহলে এই জিনিসটা তোমরা এখন লিখবে। আইইউপিএসি বলতেছে আমরা মেনলি ধরে নেব হচ্ছে ই অফ রিডাকশনকে মেনলি ধরে নিব, কিন্তু ই অফ রিডাকশনের মান যেটা হবে ই অফ অক্সিডেশনের মানটাও ঠিক একই হবে, শুধুমাত্র সাইনটা হবে বিপরীত। অর্থাৎ এটা যদি প্লাস হয় এটা কি হবে, এটা হবে মাইনাস, দ্যাটস ইট। অর্থাৎ জিঙ্কের দেখো বিজারণ বিভবের মান যদি -0.76 হয়, তাহলে জারণ বিভবের মান হবে কত, প্লাস উল্টা বলছে, জিঙ্কের বিজারণ বিভব, ঠিক আছে, জিঙ্কের বিজারণ বিভবের মান হচ্ছে -0.76 আর জারণ বিভবের মান হচ্ছে কি +0.76। অর্থাৎ একটা যদি মাইনাস হয় আরেকটা হবে কি, আরেকটা হবে প্লাস, একটা যদি +6 হয় আরেকটা হবে কি, আরেকটা হবে -6। ওকে, ঠিক আছে, বুঝা গেছে বিষয়টা, বুঝা গেছে। যদিও +6 -6 দিয়ে আমরা কোনো কিছু পাবো না, তবু এটা একটু লিখলাম। ওকে, তাহলে জাস্ট এই জিনিসটা মনে রাখবা, রিডাকশনেরটা যদি মাইনাস হয় অক্সিডেশনেরটা হবে পজিটিভ, আর রিডাকশনেরটা যদি পজিটিভ হয় অক্সিডেশনেরটা হবে নেগেটিভ। এটা তাহলে এটার মধ্যে কোনো পার্থক্য তোমরা করবা না এবং কোনো প্যাচাল তোমরা আনবা না মাথার মধ্যে, জাস্ট যেটা বলতেছি এটা একটু মনে রাখবা। তাহলে এই দুইটার মধ্যে কোনো আলাদা কোনো ডিফারেন্স নাই, জাস্ট শুধুমাত্র কিসে, সাইনে পার্থক্য। তাহলে এমসিকিউ কিন্তু পরীক্ষা আসতে পারে, সাপোজ ধরো বি একটা তোমার ধাতু, তার জন্য তোমার বিজারণ বিভবের মান বলছে হচ্ছে +0.34, তাহলে তার জারণ বিভবের মান কত হবে, চোখ বন্ধ করে -0.34। তাহলে একটা যদি প্লাস হয় আরেকটা কী হবে, আরেকটা মাইনাস হবে। তাহলে দেখো তো এই যে আইইউপিএসি এই যে সুহান আর অর্জুন যে কাজটা ঘটাইলো, এখান থেকে আইইউপিএসি একটা সিদ্ধান্ত নিল যে আমরা সবাই রিডাকশনটা ইউজ করব। এই যে রিডাকশনটা ইউজ করবে এই সিদ্ধান্ত যখন নিল, তাহলে আমাদের এই যে পুরো একটা কোষের যে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স বা পুরো একটা কোষের বিভব বের করবে, এটার মধ্যেও একটু চেঞ্জ আনতে হইল। কেমন দেখো তো এখানে আছে ই অফ অক্সিডেশন অ্যানোড, এখানে আছে ই অফ রিডাকশন ক্যাথোড। আমি একটা কাজ করি, আমি যে এই যে এখানে যে অক্সিডেশনটা দেয়া আছে, আমি এটাকে কি করব, এটাকে আমি অক্সিডেশনের জায়গায় রিডাকশন বানাই দেবো। ঠিক আছে, রিডাকশন অর্থাৎ অ্যানোডে যে অক্সিডেশনটা হয়েছে, এখন অ্যানোডে অক্সিডেশনটাকে আমি কি বানাই দিলাম, রিডাকশন বানাই দিলাম। দেখো তো অক্সিডেশনটাকে আমি রিডাকশন বানাই দিলাম। আচ্ছা বলাবে না, দেখে একটু বলতো, আমি যদি এখানে রিডাকশনটা বানাই, এই ই এর আগে কোনো কিছু আমার চেঞ্জ করা লাগবে কিনা, একটু কমেন্ট করে বল, একটু সবাই কমেন্ট করে বল। ওকে, যারা নতুন যুক্ত হয়েছ তাদেরকে বলছি, এটা হচ্ছে আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি একদম 3rd ক্লাস, খুব ইম্পর্টেন্ট ক্লাস। আমরা এখানে ইএমএফ পড়াচ্ছি। সো তোমরা যারা এখনও
এখনও ক্লাসটা শেয়ার করো না, ক্লাসটা শেয়ার করে দাও, আমাদের গ্রুপগুলোর মধ্যে শেয়ার করে দাও, প্লাস হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ওকে, একটু সবাই কমেন্ট করো। এই যে আমি এখানে অক্সিডেশনটাকে যখন আমি রিডাকশন লিখব, তখন আমার এখানে তার আগে কোনো কিছু চেঞ্জ করা লাগবে কি না, চেঞ্জ করা লাগবে কি না? ওকে ওকে ওকে, ক্লাসের উপস্থিতি অনেক কমে গিয়েছে, বাট কোনো সমস্যা নাই। যারা যারা ক্লাসটা করছো তারা একটু ভালো করে নোট করবে। এই কয়জন যদি তোমরা ভালো মতো পড়তে পারে, এটাই এনাফ আমার জন্য, ঠিক আছে? আমি ক্লাসটা ভালো মতো পড়াবো, অনেকেই জানি রেকর্ড করে, বাট লাইভ ক্লাসটা করলে আমাদের একটু ভালো লাগে, একটু মোটিভেটেড থাকি, ঠিক আছে? একটু বেশি বেশি পড়াতে ইচ্ছা করে, বেশি বেশি বুঝাতে ইচ্ছা করে, এতটুকুই। ওকে ওকে, ভেরি গুড। ওকে, ভেরি গুড তাফিমা। চেঞ্জ করতে হবে, ঠিক আছে? চেঞ্জ করতে হবে। আচ্ছা, তাহলে দেখো তো, তাহলে একটু খেয়াল করো, তাহলে খেয়াল করো। আমি তার মানে এখানে অক্সিডেশন থেকে আমি যখন রিডাকশন আনবো, অবশ্যই আমার প্লাসটাকে এখানে কী করতে হবে, মাইনাস করতে হবে। আচ্ছা, এই জায়গায় কী আছে, প্লাস ই অফ, উপরে আমি সবার প্রমাণ অবস্থা দিয়ে ফেলি, কারণ আমি যেহেতু এখানে সবগুলো প্রমাণ অবস্থায় বের করতেছি। রিডাকশনটা আমি বরাবর রিডাকশন হিসেবে রেখে দিলাম, কোনো চেঞ্জ করলাম না, ঠিক আছে? আমি কোনো চেঞ্জ করলাম না। ওকে, এবার দেখো তো একটু জিনিসটা আমি সাজাই সুন্দর করে, প্লাসটাকে আগে নিয়ে আসি। ওকে, ই অফ রিডাকশন কোথায় করছে, ক্যাথোডে করছে, কোথায় করছে, ক্যাথোডে করছে, ঠিক আছে? মাইনাস ই অফ, এখানেও রিডাকশন, এই যে এটাকে এখন এই জায়গায় লিখতেছি, এর মাইনাসটা লিখলাম, রিডাকশন এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে অ্যানোড, এখানে হচ্ছে কি অ্যানোড। ওকে ওকে, তাহলে একটু খেয়াল করো, একটু খেয়াল করো। আমরা এখানে কি করলাম দেখো তো, এটাও রিডাকশন, এটাও রিডাকশন, একটা ঘটছে ক্যাথোডে, একটা ঘটছে অ্যানোডে। অর্থাৎ আমরা কি করলাম, আইইউপিএসসি ওই কথাটা বলার কারণে, অর্থাৎ সার্বজনীনভাবে আমরা রিডাকশন পটেনশিয়ালটাকে ধরে নেওয়ার কারণে, এই যে এখানে যেমন ক্যাথোডে আমরা রিডাকশনটা বের করলাম, ঠিক তেমনই অ্যানোডেও আমরা কি করব, রিডাকশনটা হিসাব করব। অর্থাৎ আমরা ইএমএফ বা ইনট সেলের আমরা আরও একটা সূত্র পাইলাম। আরেকটা সূত্র বলতে সবগুলো একই, জাস্ট একটু কি করা, একটু শুধু চেঞ্জ করা, একটু এদিক সেদিক করা। তাহলে চিন্তা করো, আমরা ইএমএফ ও সেলের এই যে এই জায়গায় একটা সূত্র পাইলাম, যেখানে হচ্ছে আমরা অ্যানোডে যা ঘটছে এবং ক্যাথোডে যা ঘটছে দুইটা যোগ করে দিছি। ভাই, অ্যানোডে কী ঘটে, অ্যানোডে জারণ ঘটে, ক্যাথোডে কী ঘটে, বিজারণ ঘটে। এই দুটো আমি যোগ করে দিলাম, যোগ করে দিয়ে আলটিমেটলি আমি ইএমএফ ও সেলটা পেয়ে গেলাম। আর আমি এখানে রিডাকশন যখন বের করলাম, তখন আমি কী পাইলাম, ই ক্যাথোড মাইনাস অ্যানোড, এবং দুইটার মধ্যে অবশ্যই কী ঘটছে, রিডাকশন ঘটছে। তাহলে আচ্ছা, আমি এই জিনিসটা ব্যাখ্যা করার আগে আমি এখানে আরও একভাবে পরীক্ষা আসতে পারে। কীভাবে আসতে পারে? তাহলে পরীক্ষায় কিন্তু এই জিনিসগুলো দিয়ে নিচের কোনটি সত্য বা নিচের কোনটি সত্য নয়, মেডিকেল পরীক্ষা বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলোর মধ্যে আসতে পারে। যেমন ই নট ইকুয়ালস টু ই অক্স প্লাস ই র্যাট ক্যাথোড অ্যানোড এভাবে দিয়ে দেবে, এটা ইকুয়ালস টু এরকম দিয়ে দেবে, বা অন্যভাবে মাঝখানে ঘুরায় পেঁচায় দেবে। তোমার সঠিক কোনটা ভুল কোনটা বের করতে হবে। আচ্ছা, এখানে যদি আমি আরেকভাবে যদি বের করতে চাই, একটু দেখো তো ইএমএফ ইকুয়ালস টু একটু খেয়াল করো। আমি এই প্রথম এখান থেকে কাজ করি, ঠিক আছে? এই মাঝখানে জিনিসগুলো তুমি এখন বাদ দাও, ঠিক আছে? এই মাঝখানে জিনিসগুলো তুমি চিন্তা করো, বা তুমি এখান থেকে কাজ করি। আমি এখানে কি করছি, এই জায়গার মধ্যে কি করছি, এটাও রিডাকশনে নিয়ে আসছি, এটাও রিডাকশনে নিয়ে আসছি, দুইটাই রিডাকশনে নিয়ে আসছে, মানে বিজারণে নিয়ে আসছে। এখন আমি কী করবো, দুটোটাকে আমি জারণে যদি নিয়ে যাই, দেখো তো অক্সিডেশনটা আছে, আমি বরাবর বসাই দিই ই নট অক্সিডেশন, ঠিক আছে? কোথায় করছে, অ্যানোডে করছে, বসা দিলাম, ঠিক আছে? তাহলে আমি চেঞ্জ করবো হচ্ছে এটাকে চেঞ্জ করবো, ই নট রিডাকশনটা, ই নট রিডাকশনটাকে আমি করে দেবো কি, অক্সিডেশন করে দেবো। কোথায় করছে, ক্যাথোডে করছে, ঠিক আছে? তাহলে এর আগে যেটা প্লাস ছিল, তার মানে অবশ্যই কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না? তাহলে ই নট অক্সিডেশন অ্যানোড মাইনাস ই নট অক্সিডেশন হচ্ছে ক্যাথোড। তাহলে এটাও কি, এটাও আমার হচ্ছে ইএমএফের একটা সূত্র। তোমরা সুন্দর করে তোমাদের খাতার পাশে এই তিনটাই লিখে রাখবে। তাহলে তুমি ইএমএফ অফ সেলের এই একটা সূত্র পাইলা, এই যে 2 নম্বর এখানে একটা সূত্র পাইলা, এখানে একটা 3টা সূত্র পাইলা। দেখে একটু কমেন্ট করে বলো তো, আমরা মেনলি কোন সূত্রটাকে ইউজ করব। একটু মাথায় চিন্তা করবে, আবেগ দিয়ে কিছু বলবে না। যেটা হচ্ছে আইইউপিএসসি কর্তৃক নির্ধারিত, আমরা মেনলি সেই সূত্রটাই ইউজ করব। সব সূত্র ইউজ করলে সব ম্যাথ সঠিক হবে, বাট আমরা মেনলি হচ্ছে আইইউপিএসসিটাই আমরা মেনলি ইউজ করব। সো আমি এখন ইএমএফের সংজ্ঞা লেখাবো, নোট করার আগে একটু জানাই দাও যে আমরা 1, 2, 3 এই 3টার মধ্যে মেনলি কোনটা করব। ওকে, ভেরি গুড। ওকে, সাবরিনা আলম মিশাদ বলছো অক্সিডেশন রিডাকশন হইলে অ্যানোডে ক্যাথোড হবে না। না, আমি বলি খেয়াল করো, ক্যাথোডে অ্যানোডে যেখানে যেটা করতেছে সেটা সঠিক,
তুমি কি দণ্ড তো চেঞ্জ করো নাই, তুমি চেঞ্জ করছো তার মানটা চেঞ্জ করছো, মানটা, কাহিনী বুঝছো তো, আমরা মানটা চেঞ্জ করছি, আমরা পুরো ঘটনা চেঞ্জ করে নেই। তাহলে এই যে দেখো তো এখানে এটা হচ্ছে অক্সিডেশন, এটা হচ্ছে অক্সিডেশন, এটা অক্সিডেশন অ্যানোড বরাবর আছে, এটা হচ্ছে রিডাকশন ক্যাথোডে করছে। ঠিক ওই ক্যাথোডে আমি এই রিডাকশনের ঘটনাটাকে যদি অক্সিডেশন হিসেবে লিখতে চাই, মান হিসেবে লিখতে চাই, তাহলে এই প্লাসটা আমার কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, জাস্ট এতটুকুই। মানের মধ্যে কী হবে, সাইনের মধ্যে চেঞ্জ হবে। বুঝা গেছে সাবরিনা? ওকে, ভেরি গুড। ওকে, 2 নাম্বারটা সবাই সঠিক আনসার লিখছে। ওকে ওকে, ক্লিয়ার। আচ্ছা ওকে, ভেরি গুড। আচ্ছা তাহলে আসি, এই যে আমরা এখন মেনলি হচ্ছে আমরা এই যে ইএমএফের এই যে 2 নাম্বার সূত্রটা মেনলি ইউজ করব। সবগুলো করলে হবে, বাট আইইউপিএসে আমাদের যেটা বলছে আমরা মেনলি সেটাই করব। ওকে আচ্ছা, তাহলে আমরা এখন একটা কাজ করব, আমরা হচ্ছে এখন এই যে আমরা ইএমএফ যেটা পড়ছি একদম নোট করে ফেলবো, আমরা পুরা যা যা লিখবো সবগুলো নোট করে ফেলবো, ঠিক আছে? আসি, লিখো তড়িৎ চালক বল, তড়িৎ চালক বল বা ইএমএফ এর সংজ্ঞা, তড়িৎ চালক বল বা ইএমএফ এর সংজ্ঞা, এখন সংজ্ঞা দিব। ওকে, তাহলে খেয়াল করো, এই লাইভ ক্লাসগুলো তোমাদের উপস্থিতির উপর নির্ভর করেই ক্লাসগুলো গ্রুপের মধ্যে রাখা হবে। যদি আমি দেখি তোমাদের ইন্টারেস্টটা খুবই কমে গেছে, অর্থাৎ লাইভ ক্লাস করার কারো ইচ্ছা নাই, তাহলে অবশ্যই ক্লাস আর কন্টিনিউ করা হবে না। ওকে, তাহলে আমি যেহেতু তোমাদেরকে সম্পূর্ণ আমি চিন্তা করেছি এই চ্যাপ্টারটা খুব ভালো মতো করে লাইভ ক্লাসে পড়াই দেবো। সো তোমরা সবাই মনোযোগ দিয়ে এবং রেগুলার অ্যাটেন্ড থাকার চেষ্টা করবা, এবং সবাই যারা রেকর্ড করবে ক্লাসটা ম্যাক্সিমামই তোমরা রেকর্ড করে থাকো, আমাকে নক দাও আমি জানি, বাট তাদেরকে আমি বলছি তারা সবাই একটু লাইভ ক্লাসটা করার চেষ্টা করবা, কারণ লাইভ ক্লাসের মধ্যে তোমরা যখন কমেন্টের আনসারগুলো দিবা তোমাদের নিজের থেকে একটু ভালো লাগবে, ঠিক আছে? কারণ তুমি যখন রেকর্ড দেখো, আমি যখন কোয়েশ্চেনগুলো করি, তুমি তো কোনো আনসার দিতে পারো না, জাস্ট অন্যদের আনসারগুলো দেখো। বাট তুমি যখন আনসার দিতে পারবে, তুমি যখন কোনো একটা কিছু অ্যাচিভ করবে, তুমি যখন কোনো কিছু একটা পারবে, তখন তোমার আসলে ভালো লাগবে, ঠিক আছে? অর্থাৎ লাইভ ক্লাসে ইন্টারেকশনটা একটু আলাদা হয় সব জায়গায়, তোমরা দেখে আসছো এতদিন ধরে, ঠিক আছে? আচ্ছা, তড়িৎ চালক বল বা ইএমএফ এর সংজ্ঞা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন লিখি সংজ্ঞাটা, লিখো তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোড ও ক্যাথোডে তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোড ও ক্যাথোডে সৃষ্ট সম্মিলিত যে বিভবের কারণে পুরো কোষে তড়িৎ চার্জ প্রবাহিত হয়, তাকে তড়িৎ চালক বল বা ইএমএফ অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স বলে, তাকে তড়িৎ চালক বল বা ইএমএফ বলে। অথবা আমরা যদি সংক্ষেপে আরও একভাবে লিখতে পারি, অথবা একদম সংক্ষেপে, যদি পরীক্ষায় সময় না থাকে তখন আমরা এই জিনিসটা লিখে দিলে হয়ে যাবে, তড়িৎদ্বারের সম্মিলিত বিভবকেই তড়িৎ চালক
বল বলে। ওকে, তাহলে এটা হলো তড়িৎচালক বলের সংজ্ঞা। আমরা এখন হচ্ছে আমাদের ম্যাথের মধ্যে ঢুকবো, অর্থাৎ ইএমএফ থেকে কী কী ম্যাথ আসতে পারে। তোমরা এটা একটু লিখে ফেলো বা স্ক্রিনশট নিয়ে ফেলো। ওকে, তোমরা এটা একটু লিখে ফেলো বা স্ক্রিনশট নিয়ে ফেলো। ওকে, ওকে, সবার সব কিছু ক্লিয়ার, সব কিছু বোঝা যাচ্ছে, আমার কথাবার্তা ক্লিয়ার, সব কিছু দেখা যাচ্ছে কিনা? ওকে, তাহলে আসি, আমরা এখন ম্যাথ করব। তাহলে আমরা ক্লাস বেশিক্ষণ নিব না, আমরা ক্লাস খুবই কম নিব, আমরা ম্যাথগুলো পড়েই আমাদের ক্লাসটা শেষ করব। ওকে, আচ্ছা, তাহলে আসি। একদম প্রথমে হচ্ছে আমরা 1 নম্বর দিব, ঠিক আছে? জিঙ্ক থেকে লিখো, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, ঠিক আছে? মাঝখানে আমি লবণ সেতু দাগ দিয়েছি, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তারপরে হচ্ছে কপার 2+ থেকে হচ্ছে কপার, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, কপার 2+ থেকে কপার, ঠিক আছে? এখন কোয়েশ্চেন হচ্ছে লিখো জিঙ্কের প্রমাণ বিজারণ বিভব -0.76 ভোল্ট হলে, জিঙ্কের প্রমাণ বিজারণ বিভব -0.76 ভোল্ট হলে এবং কপারের প্রমাণ বিজারণ বিভব +0.34 ভোল্ট হলে কোষের ইএমএফ কত? কোষের ইএমএফ কত? তাহলে চিন্তা করো, আমার কোশ্চেনে কী দেয়া আছে? আমার কোশ্চেনে দেয়া আছে জিঙ্কের প্রমাণ বিজারণ বিভব দেয়া আছে, প্রমাণ বিজারণ বিভব, তার মানে হচ্ছে কী দেয়া আছে? ই দিয়ে প্রমাণ যেহেতু লিখছে এই জন্য দেবো নট বিজারণ বিভব। তাহলে বিজারণ বিভব মানে কি? বিজারণ বিভব মানে হচ্ছে জিঙ্কের বিজারণ বিভব মানে কি? দেখো তো, একটু খেয়াল করো, বিজারণ বিভব মানে কি জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হওয়া নাকি জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হওয়া? একটু খেয়াল করো তো, আমি যদি এই জায়গায় লিখি, দেখো তো, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, +2 দুটো ইলেকট্রন সে কী করে? সে হচ্ছে ত্যাগ করে। এটার জন্য যে বিভবটা পাওয়া যাবে সেটা হচ্ছে জারণ বিভব। কিন্তু যদি জিঙ্ক 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে আমরা কী পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে জিঙ্ক পাবো। তাহলে এটার জন্য আমরা যে বিভবটা পাবো সেটা হচ্ছে কি বিজারণ বিভব। তার মানে আমার এখানে যেহেতু বিজারণ বিভবটা দেয়া আছে, তার মানে আমার কি দেয়া আছে? আমরা এখানে এই যে উপরে তোমাকে একটা কি লিখে দিয়েছে, উপরে একটা কোষ উপস্থাপন করে দিয়েছে, কিন্তু এই কোষ উপস্থাপনের মধ্যে দেখো তো জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, কপার 2+ থেকে কপার হয়েছে। জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হওয়া মানে জারণ ঘটা, কপার 2+ থেকে কপার হওয়া মানে বিজারণ ঘটা। এই দেখো 0 থেকে +2 বাড়ছে, আর এখানে +2 থেকে 0 হয়েছে, কমছে। বাড়া মানে হচ্ছে জারণ, কমা মানে হচ্ছে কি বিজারণ। তাহলে এখানে জারণ, এখানে বিজারণ, কিন্তু তোমাকে কোয়েশ্চনে তো দিয়ে দিছে হচ্ছে প্রমাণ বিজারণ বিভব দিয়ে দিছে। তাহলে প্রমাণ বিজারণ বিভব মানে কি? জিঙ্ক 2+ থেকে কি দেয়া আছে? জিঙ্ক 2+ থেকে জিঙ্ককে কনভার্ট হইতে যে কাহিনীটা সেটা দেয়া আছে। কত দেয়া আছে? এই যে -0.76 ভোল্ট দেয়া আছে। একটু কমেন্ট করে বলো তো, এই ছোট্ট জিনিসটা তোমরা একটু বুঝছো কিনা? এই ছোট্ট জিনিসটা একটু বুঝছো কিনা একটু কমেন্ট করে বলো। আমি একটু কমেন্টে দেখবো, এটা বুঝলে মোটামুটি পরের সবগুলো বুঝতে পারবে। ওকে, এই জিনিসটা একটু বুঝছো কিনা একটু বলো, এই জিনিসটা একটু বুঝছো কিনা বলো। এই যে এখানে প্রমাণ বিজারণ বিভব দেয়া আছে। বিজারণ বিভব মানে কি? বিজারণ মানে হচ্ছে জারণ মানে ছাড়ন, আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। এই যে দেখো 2+ থেকে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক 0 হয়েছে, মানে এই মানটা অ্যাকচুয়ালি দেয়া আছে। তোমার উপরে একটা কোষ রিপ্রেজেন্টেশন যেটা সত্য সেটা বরাবর দিয়ে থাকে, অর্থাৎ একটা কোষ অর্ধকোষের মধ্যে কী কী আছে বামে ডানে, কিন্তু এমন না যে তার বরাবর এখানে মানগুলো দিয়ে দিবে। বুঝা গেছে? ওকে, আমি আরেকবার বলতেছি। হ্যাঁ,
আমি আরেকবার বলতেছি, অর্থাৎ এখানে হচ্ছে আমাকে দিয়ে দিয়েছে প্রমাণ বিজারণ বিভব। বিজারণ মানে কি, ইলেকট্রন গ্রহণ করে কি হয়। এই দেখো তো, এই যে জিঙ্ক 2+, সে 2টা ইলেকট্রন গ্রহণ করলে কি হবে, জিঙ্কে পরিণত হবে। তাহলে এই বিক্রিয়াটার জন্য যে বিভবটা সৃষ্টি হবে সেটাই হচ্ছে বিজারণ বিভব। মানে জিঙ্ক 2+ থেকে কোথায় কনভার্ট হয়েছে, জিঙ্কে কনভার্ট হয়েছে। এই মানটাই আমি তোমাদের এখানে লিখছি, জিঙ্ক 2+ থেকে জিঙ্কে কনভার্ট হইতে তার মানটা এটাই দেওয়া আছে, -0.76 ভোল্ট দেওয়া আছে। ওকে, আর কি দেওয়া আছে একটু দেখো তো, কপারের প্রমাণ বিজারণ বিভব দেওয়া আছে, কপারেরটাও সেম। তাহলে আমি ই নট, তাহলে কপারের বিজারণ বিভব মানে কি, কপার 2+ থেকে সে কিসে পরিণত হয়েছে, কপারে পরিণত হয়েছে। কত দেওয়া আছে, +0.34। আচ্ছা, এখানে জিঙ্কেরটা হচ্ছে অ্যানোডের কাহিনী, আমি নিচে ছোট্ট করে লিখি এখানে অ্যানোড, আর কপারেরটা হচ্ছে আমার ক্যাথোডের কাহিনী। ওকে, তাহলে এখন দেখো অনেকেই এই কনফিউশনটা হবে না যে ভাই অ্যানোডে তো সবসময় জারণ ঘটে, আপনি বিজারণ কেন দিয়েছেন। অ্যানোডে সবসময় জারণ ঘটে আমরা জানি, তো বিজারণ দিছি বলেই তো এর চিহ্নটা আমি চেঞ্জ করে দিয়েছি, বা কাহিনী এরকম ঘটছে, তোমাকে চেঞ্জ করে কোয়েশ্চনে দিয়ে দিয়েছে। তাহলে অ্যানোডে সবসময় জারণ ঘটে, ঠিক আছে, বাট তোমার কী হতে পারে, তোমার এরকম টাইপেরও কোয়েশ্চেন আসতে পারে যে তোমার ডিরেক্ট অ্যানোডের মধ্যে কি, অ্যানোডের বিজারণ মানটা দিয়ে দিয়েছে। দেখো, তাহলে এখানেও বিজারণ মান দেওয়া আছে অ্যানোডে, এখানেও বিজারণ মান দেওয়া আছে। তাহলে একটু খেয়াল করো তো, একটু খেয়াল করো। এই যে আমি যদি এখন ডিরেক্ট কোষের ইএমএফটা বের করি, ইএমএফ যদি বের করি, ইএমএফ ইকুয়াল টু কত, সেই 2 নম্বর সূত্রটা ইউজ করব। সূত্রটা কি, ক্যাথোড থেকে আমি কি বিয়োগ করব, ক্যাথোড থেকে বিয়োগ করব অ্যানোডটা, ক্যাথোড থেকে আমি কি বিয়োগ করব, অ্যানোড বিয়োগ করব। এবং সবার ক্ষেত্রে কি ছিল, অক্সিডেশন নাকি রিডাকশন, সবার ক্ষেত্রে ছিল হচ্ছে রিডাকশন। কারণ আইইউপিএসসি আমাকে বলে দিয়েছে শুধুমাত্র রিডাকশনটাই আমি কি করতে পারবো, হিসাব করতে পারবো। তাহলে দেখো তো, আমি এখানে রিডাকশনটা হিসাব করব বলেই আমি এখানে মান সবগুলো রিডাকশনে নিয়ে আসছি। কোথায় নিয়ে আসছি, রিডাকশনে নিয়ে আসছি। তাহলে এই যে দেখো, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হয়েছে, অর্থাৎ তার এখানে কি করছে, রিডাকশন ঘটছে, বিজারণ ঘটছে। এই বিজারণ বিভবের মানটা কত, তাহলে দেখো এটা হচ্ছে অ্যানোডে, এটা হচ্ছে ক্যাথোডে। তাহলে প্রথমে আমি ক্যাথোডের মানটা যদি বসায়, কত দেওয়া আছে, +0.34 ভোল্ট, মাইনাস এটা হচ্ছে সূত্রের মাইনাস। এই দেখো তো, অ্যানোডের মধ্যেও যে বিজারণটা করছে সেটা আমার বসাইতে হবে। তাহলে অ্যানোডের বিজারণটা কত, এই যে -0.76 ভোল্ট। তাহলে এখন যদি আমি যোগ করি 0.34 + 0.76, আলটিমেটলি কত হবে, 6 4 10 শূন্য হাতে আছে 1, 7 8 9 10 11, 2 ঘর আগে 11.0। ওকে, সরি ভুল হয়েছে, 2 ঘর আগে, তার মানে এখানে হবে 1.1, আলটিমেটলি হবে 1.1 ভোল্ট, 1.1 ভোল্ট। একটু বুঝছো কিনা বলো, একটু জিনিসটা বুঝছো কিনা বলো, রায়ান জিনিসটা ক্লিয়ার কিনা বলো, আরমান বুঝা গেছে কিনা। ওকে, ভেরি গুড, ইমন অলরেডি আনসার দিয়ে ফেলেছে। ওকে, তাহলে আমরা ইএমএফের ক্ষেত্রে শুধুমাত্র রিডাকশন ব্যবহার করব। এমন খুবই গুরুত্বপূর্ণ কথা আছে যে যখন কোনো কারণে তোমার ধরো পরীক্ষা হলে এই রিডাকশন লিখেই নাই, বা স্যারে তোমাকে লিখে দিছে ই অফ অ্যানোড ইকুয়ালস টু সামথিং, তাহলে এই যদি অক্সিডেশন আর রিডাকশন যদি কোনো কিছু লেখা না থাকে, তাহলে অবশ্যই মনে রাখবে এটা অ্যাকচুয়ালি এটা দ্বারা বোঝানো হচ্ছে কি, এটা দ্বারা বোঝানো হচ্ছে তোমার কি বলা হচ্ছে, রিডাকশনটা বলা হচ্ছে। কারণ আইইউপিএসসি বলে দিয়েছে কি, আইইউপিএসসি বলছে ভাই কিছু যদি দেয়া না থাকে আমরা কি ধরবো, রিডাকশন ধরে নিব। পুরো ওয়ার্ল্ডে একসাথে রিডাকশনটা হিসাব করা হয়। সো কিছু যদি দেয়া না থাকে কোয়েশ্চেনের মধ্যে অবশ্যই কী ধরে নিবা, রিডাকশনটা ধরে নিবা। যারা ক্লাসে জয়েন করে ফেলেছো, এখনও ক্লাসটা শেয়ার করো নাই, তারা শেয়ার করে দাও, আর তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আচ্ছা ভাই, যেসব বিভবের মান মুখস্থ রাখতে হবে ওইগুলো লিখে দেবেন। হ্যাঁ অবশ্যই, যেসব বিভবের মানগুলো মুখস্থ রাখতে, মেনলি হচ্ছে জিঙ্ক, কপার, তারপর হচ্ছে তোমার মনে রাখতে হবে সিলভার, তারপর তোমার মনে রাখতে হবে হাইড্রোজেন, আরও কিছু আছে। আমি যখন ধাতুর সক্রিয়তা সিরিজ পড়াবো, কখন পড়াবো, নেক্সট ক্লাসে পড়াবো, তখন অবশ্যই জিনিসগুলো লিখে দেবো। ওকে, ক্যাথোড কি স্যার আগে থাকবে যে? হ্যাঁ তাফিমা, তুমি খেয়াল করো, তুমি যদি আগের পৃষ্ঠাটা উল্টাও, আমরা একটা সূত্র লিখেছি, ই সেল ইকুয়ালস টু হোয়াট, ক্যাথোড মাইনাস অ্যানোড। এখন নিচে কিছু নাই মানে কি, কিছু নাই মানে হচ্ছে রিডাকশন, অর্থাৎ বিজারণ বিভবের মানটা বসাইতে হবে। এখন তোমার কোয়েশ্চনে যদি বিজারণ বিভবের মান দেওয়া যায় তাহলে তো ভালোই, এই যে এখানেও বিজারণ বিভবের মান দেওয়া আছে, এখানেও বিজারণ বিভবের মান দেওয়া আছে, বরাবর বসা দিয়েছে, কোনো টেনশন নাই। কিন্তু যদি বিজারণ বিভবের মান দেয়া না থাকে তখন কি হবে, আসো তাহলে ওরকম একটা কোয়েশ্চন করি। যদি বিজারণ বিভবের মান দেয়া না থাকে তখন কি হবে, ঠিক আছে? আসো আমরা
এরকম একটা কোয়েশ্চন করি, তাহলে আসি তো, একটু দেখো কোয়েশ্চন 2 নম্বর কোয়েশ্চনে দেয়া আছে হচ্ছে ই নট। দেখো ডিরেক্ট এবার কোয়েশ্চন এভাবেও আসতে পারে, বাংলা কথা বলে আসতে পারে অথবা ডিরেক্ট সংকেত দিয়েও চলে আসতে পারে। জিঙ্ক থেকে হচ্ছে জিঙ্ক 2+, এটার জন্য হচ্ছে তার হচ্ছে প্লাস 0.76 ভোল্ট। এবার আসি ই নট হচ্ছে কপার 2+ থেকে হচ্ছে কপার, এটার জন্য হচ্ছে প্লাস 0.34 ভোল্ট। তোমাকে কোয়েশ্চন করছে ই নট সেল ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা একটা ছোট্ট করে বলি, সবার উপরে কিন্তু নট দেয়া আছে, তার মানে কি সবগুলো কিন্তু প্রমাণ স্ট্যান্ডার্ড অবস্থায় করতেছে। প্রমাণ মানে কি, স্ট্যান্ডার্ড মানে কি, সে কি বেশি দামি, সে কি বেশি পাওয়ারফুল। স্ট্যান্ডার্ড মানে হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অর্থাৎ রুম টেম্পারেচার, কক্ষ তাপমাত্রায় করতেছে। প্লাস হচ্ছে এই যে এখানে যে দ্রবণগুলো, এই জিঙ্ক 2+, কপার 2+, এর দ্রবণগুলো হচ্ছে 1 মোলার দেওয়া আছে। আর গ্যাস যখন আমরা সামনে ইউজ করব, আমরা যদি হাইড্রোজেন গ্যাস বা আরও বিভিন্ন গ্যাস যখন ইউজ করব, আমরা গ্যাস ইলেকট্রোডের মধ্যে, তখন সেই গ্যাসের প্রেশারটা, চাপটা 1 বার রাখতে হবে। 1 বার অ্যাপ্রক্সিমেটলি 1 অ্যাটমসফিয়ার। আমরা সামনে জিনিসগুলো এলাবোরেটলি পড়বো। ওকে, সো তাহলে এখন আমরা আসলে ধুমধাম করে ফেলি। কীভাবে করবা? তাহলে প্রথমে হচ্ছে আনসার, তারপর এক সাইডে লিখবে কি, ভাই দেয়া আছে। ওকে, দেওয়া আছে কি আছে দেখো তো, দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে, এগুলো না লিখলেও সমস্যা নেই। তুমি যখন পরীক্ষা ধরো তোমার হাতে টাইম নাই, তখন তুমি কি এগুলো লিখবা? অবশ্যই লিখবা না। আসি কী লিখবা, দেখো তো তোমার সূত্রটা কি। সূত্রটা হচ্ছে ভাই ইএমএফ লিখতে পারো, বা ইএমএফও লিখতে পারো, অথবা কি লিখতে পারো, ই নট সেলও লিখতে পারো, কোনো সমস্যা নেই, একই জিনিস, ঠিক আছে। ই নট সেল ইকুয়ালস টু, আমরা কি জানি, ই ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড, এটা হচ্ছে সূত্র। মুখস্থ করে ফেলবা, ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, মুখস্থ করে ফেলছো। ক্যাথোড থেকে অ্যানোড বিয়োগ করবো। এখন এই যে বিয়োগ করবো, এখানে কী জিনিস কী আছে, এটাকে অক্সিডেশন বিয়োগ করবো নাকি রিডাকশন বিয়োগ করবো? এই যে ভাই এটাও রিডাকশন মনে রাখতে হবে। তাহলে আমার ক্যাথোডের বিজারণ বিভবের মানটাও বের করতে হবে, অ্যানোডের বিজারণ বিভবের মানটাও বের করতে হবে। আসলে বের করে ফেলি, সমস্যাকে। প্রথমে আসলে ক্যাথোডটাকে ধরি। আচ্ছা, ক্যাথোডটাকে ধরতে হবে। দেখো তো একটা জিনিস, এই কোয়েশ্চনের মধ্যে তোমাকে যদি এরকম যদি একটা বিক্রিয়া, মানে অর্থাৎ কোষটা যদি রিপ্রেজেন্ট করে দেয়, জিঙ্ক 2+, কপার 2+ থেকে কপার, ওকে, তোমাকে যদি এরকম একটা কোষ রিপ্রেজেন্ট করে দিয়ে এই সকল ইনফরমেশন দেওয়া থাকে, তাহলে তো ভালোই। আমরা জানি বামেরটা হচ্ছে অ্যানোড, ডানেরটা হচ্ছে কি ক্যাথোড, কোনো সমস্যা নাই। তাহলে এই ক্যাথোডের জন্য আমি কপারের মানটা বের করব, অ্যানোডের জন্য আমি জিঙ্কের মানটা বের করব। কিন্তু যদি দেয়া না থাকে, তখন কীভাবে আমি বুঝবো কী হবে? তাহলে দেয়া না থাকলে একটু চিন্তা করো কাহিনীটা কী হয়। তুমি চিন্তা করো, আমরা যখন গ্যালভানিক কোষ যখন এঁকেছিলাম, এখানে একটা আমাদের অর্ধকোষ ছিল, এখানে একটা আমার অর্ধকোষ ছিল। আমরা যখন দ্রবণ চাপ আর অসমোটিক চাপ যখন পড়াচ্ছিলাম, দেখো তো একটু খেয়াল করো, এই যে এখানে এই দণ্ড থেকে ইলেকট্রন যাচ্ছিল, এখানেও একটা দণ্ড আছে, এই দণ্ড থেকেও ইলেকট্রন যাচ্ছিল। কিন্তু আমরা দেখেছিলাম যার ইলেকট্রন যাওয়ার প্রবণতাটা বেশি, অর্থাৎ যার দ্রবণ চাপটা বেশি ছিল, সেই আলটিমেটলি জয় হয়। তো এখন যদি ভাই এই যে এটা যদি হয় জিঙ্ক, এটা যদি হয় কপার, তাহলে অবশ্যই জিঙ্কের ইলেকট্রন ছাড়ার প্রবণতা কপারের তুলনায় এত বেশি যে সে কপারের ইলেকট্রন ছাড়ার ক্ষমতাটা জিঙ্কের তুলনায় অনেক কম, অর্থাৎ কপারটা হেরে যাবে আলটিমেটলি। তার মানে ইলেকট্রনগুলো আলটিমেটলি এদিকে আসবে। তাহলে জিঙ্কের আলটিমেটলি কী বেশি? ছাড়ার প্রবণতা বেশি, ছাড়বে। ছাড়া মানে কি? জারণ মানে ছাড়ন। তাহলে জিঙ্কের জারণ বিভবের মানটা বেশি কার তুলনায়? কপারের তুলনায়। তাহলে চিন্তা করো, জিঙ্কের ছাড়ার ক্ষমতা বেশি মানে কি? জারণ বিভবের মান বেশি কার তুলনায়? কপারের তুলনায়। তাহলে জিঙ্কের জারণ বিভবের মান বেশি মানে কি? জারণ বিভব যদি প্লাস হয়, বিজারণ বিভব কী হবে? মাইনাস হবে। তার মানে জারণ বিভবের মান যদি বেশি হয়, তাহলে বিজারণ বিভবের মান কী হবে? কম হবে। আর কপারের জারণ বিভবের মান যদি জিঙ্কের তুলনায় কম হয়, তাহলে বিজারণ বিভবের মান কী হবে? বেশি হবে। তাহলে ছোট্ট করে এই জায়গায় একটু লিখে রাখো, জারণ বিভব বেশি,
কম্পারেটিভলি কথাবার্তা সব বলি। এখানে কপার আছে, কপারের সাথে লিখতেছি। আর এখানে হচ্ছে কি জারণ বিভব কম, জারণ বিভব কম। তাহলে জারণ যখন লিখে ফেলছি তাহলে বিজারণটা তো আমাদের লাগবে। আইইউপিএসসি বলছে তো তোমরা নিজেরাই পারবা। এটা যদি জারণ বিভব যদি বেশি হয় তাহলে বিজারণ বিভব এর কী হবে, কম হবে। আর এখানেও যদি জারণ বিভব কম হয় তাহলে বিজারণ বিভব কী হবে, বেশি হবে। তাহলে এখন এগুলো বাদ। জারণ বিভব বেশি মানে সে বেশি বেশি ছাড়তে চাইবে, সে বেশি বেশি কী করতে চাইবে, ছাড়তে চাইবে। আচ্ছা তাহলে দেখো তো, তাহলে আলটিমেটলি যার জারণ বিভবের মানটা বেশি, যার জারণ বিভবের মানটা বেশি, সেই আলটিমেটলি কোথায় হবে, অ্যানোডের মধ্যে থাকবে। কারণ অ্যানোডের মধ্যে কি হয়, ছাড়ে। তাহলে যার জারণ বিভবের মান বেশি সেই আলটিমেটলি থাকতেছে কোথায়, অ্যানোডে। আমরা জিনিসগুলো ধাতু সক্রিয়তা সিরিজ আরও ভালো করে পড়বো। আর যার জারণ বিভব কম সে আলটিমেটলি থাকতেছে কোথায়, ক্যাথোডে। কারণ তার কি হচ্ছে, তার নিতে হচ্ছে, সে ছাড়তে পারতেছে না। তা আমরা জানি যেখানে ছাড়ে, ছাড়ন জারণ, যেখানে নিচ্ছে সেখানে কি, সেখানে হচ্ছে ক্যাথোড, বিজারণ ঘটতেছে। ওকে আচ্ছা, এই জিনিসটা একটু বোঝা গেছে কিনা একটু বলো তো আমাকে, আমার এই কথাটা একটু বোঝা গেছে কিনা একটু বলো তো। এই যে এখানে আমরা জারণ বিভব, যার বিষয় মানে যে ছাড়তে চায় সবসময় মনে রাখবে তাকে আমরা অ্যানোড হিসেবে ধরবো। আর যার বিজারণ বিভবটা অর্থাৎ জারণ বিভবটা কম হবে, বিজারণ বিভবটা বেশি হবে, সেটাকে আমরা কিসে আনবো, সেটাকে আমরা ক্যাথোডে আনবো। একটু বলো রায়ান, ইমন, নাহিদা, যারা যারা সবাই আছো তোমরা একটু বলো এই জিনিসটা ক্লিয়ার, এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা, এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। ওকে ভেরি গুড নাজিয়া, ভেরি গুড। তার মানে মনে রাখবো হচ্ছে যে বেশি ছাড়তে চাই মানে যার জারণ বিভব বেশি, এবং জারণ বিভব বেশি মানে কি, বিজারণ বিভব কম, সে হবে অ্যানোডে। তাহলে সবাই এত করে কিন্তু বুদ্ধিমানরা খাতার পাশে কিন্তু ছোট্ট করে লিখে ফেলছে। অ্যানোডে কে বসবে, অ্যানোডে হবে যার জারণ বিভব বেশি মানে বিজারণ বিভব কম। আর ক্যাথোডে কে বসবে, যার জারণ বিভব কম মানে বিজারণ বিভব বেশি। ওকে ভেরি গুড, ওকে ভেরি গুড। তোমরা সবাই বুঝে ফেলছো, তোমরা সবাই বুঝে ফেলছো। আচ্ছা এখন আসে ভাই আমার মান বসাতে হবে। আমার তো মেন কাহিনী হচ্ছে মান বসানো, ম্যাথ ট্যাথ করা, ম্যাথ করবো, পরীক্ষায় নাম্বার পাবো, পাস করবো, গোল্ডেন পাবো, কাজ শেষ। ঠিক আছে, এত কেমিস্ট্রি নিয়ে এত গবেষণা করার কী আছে, ঠিক না? ওকে, ভবিষ্যৎ লাইফটা কিন্তু অনেক বেশি স্কিল বেসড লাইফ। এখন থেকে আমাদের স্কিল অর্জনের জন্য সবার চেষ্টা করতে হবে, ঠিক আছে? আমাদের একাডেমিকের পাশাপাশি আমাদের অনেক কিছু জানতে হবে, কাজ না করলেও তাদের সম্বন্ধে আইডিয়া রাখতে হবে। ওকে, আমি চিন্তা করলাম একটা তোমাদের জন্য একটা ভিডিও বানাবো কিনা, অর্থাৎ স্টুডেন্ট লাইফ থেকে তোমরা কোন কোন জিনিসগুলো তোমরা এখন থেকে একটু 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 করে দেখতে পারো, একটু অবশ্যই কমেন্ট করে জানাবা। এই টাইপের কোনো একটা জিনিস ভিডিও তোমাদের জন্য আমি বের করবো কিনা বা তোমাদেরকে দিব কিনা, স্টুডেন্ট লাইফে কী কী করা যাইতে পারে পড়ালেখার পাশাপাশি, যেটা তোমার ভবিষ্যৎ লাইফেও কী করতে পারে, অনেক তোমাকে হেল্প করতে পারে। ওকে, একটু কমেন্ট করে সবাই জানাবো, আমি কমেন্টগুলো তোমাদেরকে দেখবো, ঠিক আছে? কমেন্টগুলো আমি দেখবো। আচ্ছা তাহলে একটু আসি, একটু এখানে খেয়াল করো, তাহলে আমার ক্যাথোডের রিডাকশনটা লাগবে, অ্যানোডের রিডাকশনটা লাগবে, ঠিক আছে? তাহলে একদম প্রথমে আসি, আমি যদি লিখি ক্যাথোডে ভাই ক্যাথোডে কে হবে, ধরো এই জিনিসটা দেয়া নাই, তাহলে দেখো তো এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ মানে কী করছে, জারণ ঘটছে। এখানে জারণ বিভবের মান দেওয়া আছে +0.76। কপার 2+ থেকে কপার ঘটছে, এখানে বিজারণ বিভবের মান দেওয়া আছে +0.34। আচ্ছা আমি একটা কাজ করি, আমি সবগুলোকে বিজারণ বিভবে নিয়ে আসি, যেহেতু আমার এখানে মানটা বিজারণ বিভবে বসাইতে হবে। ওকে, তাহলে আমি ক্যাথোড লিখলাম না, অ্যানোড লিখলাম না, আমি প্রথমে জিঙ্কেরটা লিখি, ঠিক আছে? তাহলে জিঙ্কের এখানে কি দেয়া আছে, ই নট, খেয়াল করো, ই নট। আমি যদি একটু এভাবে লিখি, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ মানে কি দেয়া আছে, মানে ই অফ অক্সিডেশনটা দেয়া আছে, কত দেয়া আছে, +0.76। ওকে, তাহলে এখন দেখো তো আমার অক্সিডেশন দিয়ে দেবে, আমার কাজ নাই, আমার লাগবে কি, আমার লাগবে ই অফ রিডাকশন লাগবে, বিজারণ। কারণ আমি এখানে যে জায়গায় হোক না কেন, কোথায় অ্যানোড বসাবো না ক্যাথোড বসাবো আমি এখনও জানি না, যেহেতু আমি এটা মুছে ফেলছি, আমি এখনও জানি না। এই কারণে আমি কী করলাম, ই অফ রিডাকশন ইকুয়ালস টু -0.76। কেন, অক্সিডেশনের মান যদি প্লাস হয়, রিডাকশনের মান সবগুলো সেম থাকবে, জাস্ট সাইনটা কী হয়ে যাবে, সাইনটা মাইনাস হয়ে যাবে। ওকে আচ্ছা বসাইলাম, একটু খেয়াল করো, এরপর আসি, এরপর এখানে দেখো তো ই নট কী দেয়া আছে, ই নট কপার 2+ থেকে কপার দেয়া আছে, তার মানে 2+ থেকে 0 হয়েছে, তার মানে এখানে তো বিজারণের মানটাই দেয়া আছে। তো ভালো কথা, আমার বিজারণের মান যেহেতু দেয়া আছে, অর্থাৎ ই অফ রিডাকশন দেয়া আছে, তো ভালোই, আমার আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। এই মানটা আমি হুবহু বসা দিলাম, +0.34 ভোল্ট। ওকে আচ্ছা, এখন আমার কথা হচ্ছে ভাই অ্যানোডে কোনটা হবে, ক্যাথোডে কোনটা হবে, এটা আমার বোঝার বিষয়।
আমার বুঝার বিষয় হইতো না কখন, যখন এই জায়গায় যদি রিপ্রেজেন্টেশনটা হয়ে যেত। আর যারা বেশি বেশি ম্যাথ সলভ করবা তারা তো এমনি ধুম করে দেখে বুঝে ফেলবা যে ভাই কোনটা হবে অ্যানোড কোনটা হবে ক্যাথোড। ওকে, আচ্ছা, যারা ক্লাসের শুরু থেকে ছিল তারা এখনও কনস্ট্যান্ট আছে, আমার খুব বেশি ভালো লাগতেছে। ঠিক আছে, তোমরা যারা যারা আছো তারাই ভালো করে নোটগুলো করবে, তাদেরকে নিয়েই সামনে আগাবো। এবং তোমরা যদি অন্তত যারা যারা ক্লাসগুলো করছো তারা যদি মোটামুটি ভালো করে বুঝতে পারো তাহলে আমার সার্থক এনাফ। ওকে, কারণ হচ্ছে এই নর্মালি আমরা অফলাইনের পাশাপাশি এই যে আমরা এখানে যে এই অনলাইনের টাইমটা যে একটু কিছু উপকৃত হইতে পারতেছে, কিছু বেনিফিট অর্থাৎ কী বলবো, আমরা ইফেক্টিভ টাইম ইউজ করতে পারতেছে, এটা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হচ্ছে। ঠিক আছে, ওকে আসি তাহলে একটু খেয়াল করো। তাহলে এখন ভাই কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে এটা আমার বের করা লাগবে। ঠিক আছে, তাহলে দেখো তো আমি কিছুক্ষণ আগে এখানে কী বলছি একটু খেয়াল করো। দেখো, যার জারণ বিভব বেশি সে হবে অ্যানোডে। আচ্ছা, কী লিখতে বলছিলাম, জারণ বিভব যার বেশি সে অ্যানোড। তো জারণ বিভব বেশি মানে কি, বিজারণ বিভব কম না? যার জারণ বিভব বেশি মানে কি, তার বিজারণ বিভব কম, কারণ পরস্পর উল্টা, বিজারণ বিভব কম। ওকে, আর এখানে জারণ বিভব যার কম তার কি হবে, বিজারণ বিভব কি হবে, বেশি হবে, বিজারণ বিভব বেশি হবে। তাহলে আমরা যেহেতু সবগুলো বিজারণে নিয়ে আসছি, ভাই কেন বিজারণে আসি, এই যে এখানে সূত্রের মধ্যে বিজারণ বসাবে এই কারণেই। তাহলে এই কারণে আমরা বিজারণ দিয়ে একটু কম্পারেটিভলি চিন্তা করে দেখি না। তাহলে বিজারণ বিভব যার কম সে হবে অ্যানোড। তাহলে দেখো তো এর বিজারণ বিভব হচ্ছে -0.76, এর বিজারণ বিভব হচ্ছে +0.34। তাহলে ভাই কম কার, কম হচ্ছে এর না? তো কম যদি এর হয় তাহলে এই তো জিঙ্কটাই তো হবে অ্যানোডে হবে ভাই, ঠিক না? এটাই তো আমরা ঠিক প্রথম ক্লাস থেকে দেখেই আসতেছি যে জিঙ্ক যে অ্যানোডে হয়েছে, ঠিক না? একটু বুঝছো কিনা বলো, এটা বুঝলে সব কিছু বুঝবা, এটা বুঝলে সব কিছু বুঝবা। একটু এটা বুঝছো কিনা বলো, একটু এই জিনিসটা বুঝছো কিনা বলো। আমি অ্যানোডের মধ্যে জিঙ্ককে কেমনে ধরলাম, অ্যানোডের মধ্যে জিঙ্ককে কেমনে ধরলাম, এটা একটু বুঝছো কিনা বলো। ওকে, দেবজিৎ বলছে বের করতে, ঠিক আছে, অনেকেই বলছে বের করতে, ইনশাল্লাহ ঠিক আছে, আমি চেষ্টা করব। আচ্ছা, বাকিরা একটু বুঝছো কিনা বলো এই জিনিসটা। ওকে, ভেরি গুড, ওকে ভেরি গুড। আমি তাহলে একটু আরেকবার বলি, আবার রিভিউ করতে বলছি, আমি আরেকবার বলি, খেয়াল করো খেয়াল করো। আমি এতক্ষণ পর্যন্ত কী বলে আসি ভাই, যে বেশি ছাড়ে, যে বেশি ছাড়ে সে হয় অ্যানোডে, কারণ তার কি জারণ বিভবটা বেশি। আর যে গ্রহণ করে তার মানে কি, সে হয় ক্যাথোডে, কারণ তার জারণ বিভবটা কম। এখানে ঘটে বিজারণ, এখানে ঘটে জারণ। তাহলে দেখো তো, যার জারণ বিভব বেশি তার বিজারণ বিভব কম, যার জারণ বিভব কম হয় উল্টা তার বিজারণ বিভব হয় বেশি। এখন আমাকে কোয়েশ্চনে যে জিনিসগুলো দেয়া আছে সেগুলোকে আমি সবগুলো কোথায় নিয়ে আসছি, বিজারণে নিয়ে আসছি। এই রিডাকশন এটাকে বিজারণে নিয়ে আসছি, এটাকে আমার আনা লাগে না নিচেরটাকে, এটা কোয়েশ্চনে হুবহু বিজারণের মানটা দেওয়া ছিল। তাহলে এই যে এখানে এটার মান হচ্ছে -0.76, এটার মান হচ্ছে +0.34। তাহলে কোনটা কম মান, এটা কম না, -0.76টা কম না, এটা তো অনেক বেশি 0.34, ঠিক না? তাহলে এটা যেহেতু কম তার মানে এটা হবে আমার কোথায়, এটা হবে আমার অ্যানোডে, আর বাকি এটা হবে কোথায়, নিচেরটা হবে আমার ক্যাথোডে। আশা করি এখন সবাই বুঝতে পারছিস। তাহলে তোরা একটা ছোটো জিনিস মনে রাখবি, আমরা জারণ দিয়ে শুরু করি, কারণ ইলেকট্রন ছাড়া তো জারণ দিয়ে একটু মাথায় ভালো মতো আটে। তাহলে জারণ যার বেশি তার বিজারণ কম, আর জারণ যার কম তার বিজারণ বেশি, মানে কি বিভবটা বেশি। ওকে, সো আমরা বসাই ফেলি। তাহলে ক্যাথোডে বিজারণ বসাবো। তাহলে এই যে ক্যাথোডে বিজারণ বিভবের মান দেওয়া আছে কত, 0.34, মাইনাস অ্যানোডে বসাবো বিজারণ বিভবের মান কত দেওয়া আছে দেখো, -0.76। তাহলে ঠিক আগের মতো হয়ে গেল না খেলাটা, 0.34 + 0.76, আলটিমেটলি 1.1 ভোল্ট। তাহলে কাহিনী সেম, আগের মতো মিলে গেল আনসার। তাহলে জাস্ট এখানে আমি কী করেছি, মানটা শুধু চেঞ্জ করে দিয়েছি। তাহলে মানটা চেঞ্জ করলে তোমাদের মাথা যাতে চেঞ্জ না হয়, তাহলে এই যে এখানে যদি কোষ সেল রিপ্রেজেন্টেশনটা যদি দিয়ে দিত, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তারপর হচ্ছে কপার 2+ থেকে কপার, তাহলে তুমি ইজিলি বুঝে যাইতে যে তোমার অ্যানোড কোনটা ক্যাথোড কোনটা, কোনো সমস্যা ছিল না। কিন্তু তোমার এমসিকিউতে অথবা সিকিউতে যদি এরকম টাইপের কোনো যদি সেল রিপ্রেজেন্টেশন না আসে, এবং যদি বলা হয় এখানে তো জিঙ্ক দিল, আমি জিঙ্ক না দিয়ে যদি এ থেকে A2+ দিতাম, এবং এখানে যদি আমি বি থেকে B2+ থেকে এখানে যদি আমি বি দিতাম, তখন তুমি কীভাবে বুঝতা এখানে তো ভাই জিঙ্ক নেয় কপার নয়, এখানে তো নিকেল নেয় সিলভার নেয়, কিছু নেয়, তখন তুমি কীভাবে বুঝবা? তখন তোমার এই মান দেখে বুঝতে হবে। কী মান দেখে বুঝবা? ভাই যার
জারণ বিভবটা বেশি তার বিজারণ বিভব কম, আর বিজারণ বিভব কম আমি এখান থেকে খুঁজে বের করব, না হলে বিজারণ দুইটাকে বিজারণ বানাবো এটার মতো, বানাইয়া তারপরে দেখবো কার বিজারণ বিভবটা কম, যার কম সে হবে অ্যানোড, যার বিজারণ বিভবটা বেশি সে হবে ক্যাথোড। ক্লিয়ার সবার? ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, আশা করি বুঝতে পেরেছো সবাই। আমরা আমাদের ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি। এখন আমি ছোট্ট করে আর একটা কোয়েশ্চন দিব এবং এই কোয়েশ্চনটা আনসার তোমরাই দিবে, আমি আর লিখবো না। এই কোয়েশ্চনটা আনসার তোমরাই দিবে এবং তোমাদেরকে আমি অত বেশি প্যারা দিব না যে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড, মনে রাখতে হবে। আর হ্যাঁ, সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমি যে ক্লাসগুলো নিয়ে ফেলেছি, আমি চিন্তা করেছি আগামী ক্লাস বা মোট 4টা বা সামনের 5টা ক্লাসের উপর একটা অনলাইন এক্সাম হবে, অর্থাৎ যে লাইভ ক্লাসগুলো নিয়েছি সেগুলোর উপর এক্সাম হবে এবং অবশ্যই এক্সাম থাকলে তো পুরস্কার হবে। ওকে, সো একটু খেয়াল করি, এই যে এখানে একটু খেয়াল করি কোয়েশ্চন, কয় নম্বর কোয়েশ্চন? 3 নম্বর কোয়েশ্চন। 3 নম্বর কোয়েশ্চন লিখো, ইনট জিঙ্ক থেকে জিঙ্ক 2+ মান দেয়া আছে প্লাস 0.76 ভোল্ট, ইনট সিলভার থেকে সিলভার প্লাস মাইনাস 0.79 ভোল্ট, ঠিক আছে। এবং সেলটা রিপ্রেজেন্টেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, ঠিক আছে, লবণ সেতুর চিহ্ন, তারপরে হচ্ছে Ag থেকে Ag+। তাহলে বুঝাই বলছে অ্যানোড কোনটা ক্যাথোড কোনটা, বুঝাই বলছে। ওকে, তাহলে কোয়েশ্চেন হচ্ছে ই অফ সেল ইকুয়ালস টু হোয়াট, ই নট অফ সেল ইকুয়ালস টু হোয়াট। দেখি, হারি আপ আনসারটা আমাকে বলো, আনসারটা আমাকে বলো। ওকে, অলরেডি আনসার দিয়ে ফেলেছে অনেকে, অনেকে আনসার দিয়ে ফেলেছে। খুব দ্রুত আনসার চাই। আমরা আমাদের ক্লাসের একদম শেষের দিকে চলে আসি। অলরেডি ইমন আনসার দিয়ে ফেলেছে 1.55 আনসার দিয়ে ফেলেছে অলরেডি। ওকে, সাফিমা বলছে -1.55, সাবরিনা বলছে 1.55। ওকে, তাহলে আমরা দেখি। ওকে, তাহলে আসি আমরা করি, তাহলে আমরা ম্যাথটা করি। ওকে, আচ্ছা, আমরা ম্যাথটা করি। একদম প্রথমে আমার কী দেয়া আছে একটু লিখে ফেলি। আচ্ছা, দেয়া আসার আগে সূত্র লিখি, ই নট সেল, আমার কী লাগবে, ই ক্যাথোড, এখন সিএ লিখলেও তোমরা বুঝবা, ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, এতটুকু লিখলে তোমরা বুঝবা। এটাও রিডাকশন, ঠিক না? তাহলে আমার দুইটাই বিজারণ বিভবের মান লাগবে, ক্যাথোডের বিজারণ বিভবের মান লাগবে, অ্যানোডের বিজারণ বিভবের মান লাগবে। তাহলে এটা হচ্ছে আমার ক্যাথোড, এটা হচ্ছে আমার অ্যানোড। আমরা জানি বামে যেটা থাকে সেটা হচ্ছে প্রথম ক্লাস থেকে পড়ে আসছি, এটা অ্যানোড, এটা ক্যাথোড। ওকে, তাহলে প্রথমে আসি, আমি যদি অ্যানোডটা লিখি, অ্যানোড, ঠিক আছে, অ্যানোডে
অ্যানোডে কী দেওয়া আছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+। অ্যানোডে নর্মালে কী ঘটে, অ্যানোডে নর্মালে হচ্ছে জারণ ঘটে। দেখো তোমাকে মান কী দেওয়া আছে, মানে জিঙ্ক, এই যে জিঙ্কেরটা হচ্ছে অ্যানোড, তাহলে তুমি অ্যানোডের কাছে চলে যাবা। তোমার এখানে মান দেওয়া আছে ই নট জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটার মান দেওয়া আছে +0.76 ভোল্ট। তাহলে দেখো তো জিঙ্ক 0 থেকে 2+, মানে জারণ বিভব দেওয়া আছে। আমার তো জারণ বিভব লাগবে, আমার দুইটাই লাগবে বিজারণ বিভব। তাহলে আমি এটা কি একটা কাজ করি, ই নট এটা যেহেতু এটা কি দেওয়া আছে, জারণ মানে কি এটা অক্সিডেশন দেওয়া আছে না, আমি একটা কাজ করি, আমি ই নট এটাকে রিডাকশন বানাই ফেলি, ই নট রেড দিই, ইকুয়ালস টু কী হবে, জাস্ট সাইনটা চেঞ্জ হয়ে যাবে, -0.76 ভোল্ট। ওকে, অ্যানোডের কাহিনী শেষ। ক্যাথোডে আসি, ক্যাথোডে কী করবো, ক্যাথোডে কী দেওয়া আছে দেখো তো, সিলভারটা হচ্ছে ক্যাথোডের মান দেওয়া আছে দেখো তো এজি থেকে এজি প্লাস, মানে জারণ নাকি বিজারণ, তাহলে 0 থেকে প্লাস হয়েছে, এটাও জারণ দেওয়া আছে, ও মাই গড এটাও জারণ দেওয়া আছে। ওকে, তাহলে আমি একসাথে লিখে ফেলি, তার মানে ই অফ অক্সিডেশন দেওয়া আছে, জারণ দেওয়া আছে। সো জারণ দেয়া থাকা মানে কি, জারণ দেয়া মানে কি 0 থেকে +1 হয়েছে, জারণ দেয়া আছে, জারণের মানটা আছে -0.79 ভোল্ট। কিন্তু আমার তো ভাই জারণ লাগবে না, আমার লাগবে হচ্ছে বিজারণ। তাহলে আমি ই অফ রিডাকশনটা বের করে ফেলি, কত হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, +0.79 ভোল্ট। তাহলে আমি আলটিমেটলি এখানে রিডাকশন মান পেয়ে গেলাম, আমি এখানেও রিডাকশন মানটা পেয়ে গেলাম। ওকে, তাহলে আমি যদি এখন মানটা যদি বসাই, প্রথমে আসি ভাই ক্যাথোডেরটা বসাবো। ক্যাথোডের বিজারণ বিভব দেওয়া আছে 0.79, এটা হচ্ছে সূত্রের মাইনাস। অ্যানোডের রিডাকশনটা বসাবো, এই যে -0.76, আলটিমেটলি থাকবে 0.79 প্লাস 0.76, আলটিমেটলি দুইটা যেহেতু প্লাস, অবশ্যই আনসার আসবে প্লাস আসবে এবং হবে 1.55। দ্যাটস ইট। ক্লিয়ার সবার ক্লিয়ার, সবাই বুঝতে পারছো? ওকে, 1.55 সবার আনসার সঠিক। ওকে, আমি এখন আশা করি তোমরা এই টাইপের ম্যাথগুলো এখন পারবে, খুব ইজি। এখন ছোট্ট একটা জিনিস পড়বো, এটা সব থেকে ইউনিক, বলেছিলাম যে পুরা ক্লাসের লাস্টের দিকে সব থেকে একটা ইউনিক একটা জিনিস পড়াবো, এটা সব থেকে ইউনিক। আসি, ইউনিক জিনিসটা কি, ইউনিক জিনিসটা লিখি, কোষের স্বতঃস্ফূর্ততা বা সেল স্পন্টিনিটি, ইংরেজিটা লিখতেছি না আমি জাস্ট মুখে বলতেছি, বা সেল স্পন্টিনিটি। আচ্ছা, একটা কোষ কখন স্বতঃস্ফূর্ত হয় আমরা অলরেডি দেখে ফেলছি। এই যে এখানে একটা পাত্র নিছো, ঠিক আছে, এই দুইটা পাত্রের মধ্যে তুমি দণ্ড নিছো, এখানে একটা দণ্ড, এখানে একটা দণ্ড। আমি আমার সুবিধার্থে, তোমরা এতদিন পর্যন্ত যেটা পড়ে আসছো, এটা জিঙ্কেরটা, এটা হচ্ছে কপারেরটা। আমরা যখন ওয়্যার দিয়ে যুক্ত করে দিলাম, তখন জিঙ্ক থেকে ইলেকট্রন ফ্লো এদিকে যাওয়া শুরু করে। কারণ কি, এতক্ষণ ধরে পড়ে আসছে, দেখো তো, আমি যখনই তার দ্বারা তাদেরকে যুক্ত করে দিলাম, আমার বাইরে থেকে কোনো শক্তি দেওয়ার প্রয়োজন হয় নাই, কিন্তু জিঙ্ক নিজেই তার ইলেকট্রনটা এখানে কি করা শুরু করছে, ইলেকট্রনগুলো এখানে পুশ করা শুরু করছে। কারণ হচ্ছে এই যে জিঙ্কের যে জারণ বিভবটা, জিঙ্কের যে ই অফ অক্সিডেশন পটেনশিয়ালটা হচ্ছে কত, অক্সিডেশন পটেনশিয়াল হচ্ছে +0.76 ভোল্ট। আর কপারের অক্সিডেশনটা হচ্ছে, কপারের ই অফ অক্সিডেশন হচ্ছে -0.34 ভোল্ট। তাহলে দেখো কোথায় +0.76, কোথায় -0.34। তাহলে কপারের জারণ বিভবের মানটা খুবই কম হওয়ার কারণে, মানে কপার ইলেকট্রন পুশ করতে পারে না, উল্টা আরও এর ধাক্কা সে ইলেকট্রন নিতে থাকে, যেটা আমরা এতদিন পর্যন্ত দেখে আসছি। তাহলে জিঙ্কের জারণ বিভব খুব বেশি হওয়ার কারণে আমি যখন তাদেরকে যুক্ত করে দিলাম, তখন ইলেকট্রন এদিক থেকে যাওয়া শুরু করছে এবং কপার সেটা গ্রহণ করা শুরু করছে। আচ্ছা, তোমরা একটু ছোট্ট করে একটু বলো তো, দেখি তো, এই জায়গায় একটা পাত্র আছে, এই জায়গায় একটা পাত্র আছে, ঠিক আছে, এখানে একটা দণ্ড আছে, এখানে একটা দণ্ড আছে, ওকে, এখানে একটা দণ্ড আছে, এই দণ্ডটা হচ্ছে ধরো বি, এই দণ্ডটা হচ্ছে এ, ঠিক আছে। এই ই অফ এর জন্য ই অফ অক্সিডেশন ইকুয়ালস টু হচ্ছে +0.5, বি এর জন্য ই অফ অক্সিডেশন হচ্ছে +0.76।
দেখি বলো তো, তাদেরকে যখন আমি তার দ্বারা যুক্ত করলাম, ইলেকট্রন বি থেকে এতে যাবে নাকি এ থেকে বি এর দিকে যাবে? একটু কমেন্ট করে বলো, ইলেকট্রন বি থেকে এ এর দিকে যাবে নাকি এ থেকে বি এর দিকে যাবে? আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখব। আচ্ছা, সমস্যা নাই জুনায়েদ, অবশ্যই নেটওয়ার্কটা প্রথমত নেটওয়ার্কটা ঠিক করে নেবে যাতে লাইভ ক্লাসগুলো করতে পারো, কারণ লাইভ ক্লাসে ইন্টারাকশনটা খুব বেশি হয়। অর্থাৎ তুমি যখন আমার প্রশ্নগুলোর আনসার তুমি সরাসরি যখন আনসার দিতে পারবে, তখন তোমার নিজের থেকে অনেক বেশি ভালো লাগবে, তুমি যখন নিজে পারবে। ওকে, সো লাইভ ক্লাস করার চেষ্টা করবে, আর তোমাদের উপস্থিতির উপরে আমি লাইভ ক্লাসগুলো গ্রুপে রাখবো কি রাখবো এটা আমি ডিসাইড করব। ওকে, একটু এটার আনসার দিয়ে দাও। এখানে এ এর অক্সিডেশন পটেনশিয়াল আছে, এখানে বি এর অক্সিডেশন পটেনশিয়াল আছে। এ থেকে বি এর দিকে যাবে নাকি বি থেকে এ এর দিকে যাবে? এ থেকে বি এর দিকে ইলেকট্রন যাবে নাকি বি থেকে এ এর দিকে যাবে? নাজিয়া বলতেছে হচ্ছে এ থেকে বি, তাফিমা বলতেছে এ থেকে বি। একটু ভালো করে চিন্তা করো, অক্সিডেশন পটেনশিয়াল যার বেশি হয় সে বেশি ইলেকট্রন ঠেলা দেয়, সে বেশি ইলেকট্রন পুশ করে, সেই ইলেকট্রন বেশি ছাড়তে পারে। জারণ বিভব বেশি মানে কি ইলেকট্রন ছাড়া। তো এই দুইটার মধ্যে কে ইলেকট্রন বেশি ছাড়তে পারবে? ওকে, আমার ফ্রেন্ড অলরেডি কমেন্ট করেছে আমার এখানে, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম তামিম। ওকে, বি থেকে এর দিকে, ভেরি গুড, বি থেকে এর দিকে। ইমনের আনসারটা সঠিক, বি থেকে এর দিকে। ওকে, বি থেকে এর দিকে, বি টু এ। এই তো আয়শা, ভেরি গুড, এখন সঠিক আনসার দিয়েছো তোমরা। তাহলে এই যে ভুল আনসার দেওয়ার কারণটা কি? এতক্ষণ ধরে তো জিনিসটা বলে যাচ্ছি আমি, এর অক্সিডেশন পটেনশিয়াল বেশি, সরি +0.5, এর অক্সিডেশন পটেনশিয়াল হচ্ছে +0.76। তাহলে এই যে বি এর অক্সিডেশন পটেনশিয়াল বেশি না, অক্সিডেশন পটেনশিয়াল বেশি মানে কি জারণ, জারণ মানে কি ছাড়ন, কি ছাড়বে? এখান থেকে ইলেকট্রনই ছাড়বে, আর তো কিছু ছাড়তে পারবে না, ঠিক না? এই যে ইলেকট্রন ছেড়ে ছেড়ে পুশ করে এর দিকে পাঠিয়ে দেবে। তো তোমাদেরকে বারবার বলছি, বামে হইলে কি মাথাটা নষ্ট হয়ে যায় নাকি? নষ্ট করার কোনো কারণ নেই। আমাদের যে সেল রিপ্রেজেন্টেশন, যেটা রিপ্রেজেন্টেশন, এটার সবসময় বাম সাইডে থাকবে অ্যানোড, ডান সাইডে থাকবে হচ্ছে ক্যাথোড। কিন্তু চিত্রের মধ্যে আমি যে কোনো দিকে করতে পারি, আমি উল্টায় পাল্টায় করতে পারি। যারা যারা লাস্ট ক্লাসগুলো ভালো মতো করেছো, এটা তখনই ক্লিয়ার হওয়ার কথা। তাহলে আমি জাস্ট তোমাদেরকে একটু ঘুরানোর জন্য জিনিসটা একটু চিত্রটা উল্টায় দিলাম, এদের মধ্যে কোনো কি নাই, কোনো ডিফারেন্স নাই। ওকে, আচ্ছা, তাহলে তুমি যখন এরকম একটা অক্সিডেশন, এরকম এই যে বি, এরকম একটা অক্সিডেশন, তারপরে হচ্ছে এরকম একটা অক্সিডেশন, ঠিক আছে, এই দুইটাকে যখন এরকম সেম 0.76 আর 0.5 অক্সিডেশনের মধ্যে রাখবা, তখন দেখবে যে অটোমেটিক বি থেকে ইলেকট্রন এর দিকে আসা শুরু করতেছে। আমি এটা একটু মুছে দিব, ঠিক আছে? তাহলে দেখো, এই যে জিঙ্ক থেকে ইলেকট্রন যে কপারের দিকে যাচ্ছে, এটা হচ্ছে জিঙ্ক কোষের একটা স্বতঃস্ফূর্ততা, অর্থাৎ অটোমেটিক্যালি এটা হয়। একটু দেখো তো, এর অক্সিডেশন হচ্ছে +0.76, কপারের অক্সিডেশন হচ্ছে -0.76। আচ্ছা, আমি যদি এটার জন্য যদি ই অফ সেল বের করি, একটু দেখো তো, ই অফ সেল ইকুয়ালস টু কত? আমরা জানি ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। ওকে, তাহলে সবগুলোর মধ্যে কি বসবে? রিডাকশন। বিজারণটা বসাবো। তাহলে আসি ক্যাথোডে বিজারণ। ক্যাথোডে অক্সিডেশন যদি -0.34 হয়, তাহলে রিডাকশন কত হবে ভাইয়ারা? রিডাকশন কত হবে? +0.34 না, প্লাস না? তাহলে মানটা বসায় ক্যাথোডে 0.34 মাইনাস, সূত্রে মাইনাস। অ্যানোডে রিডাকশন ঘটবে, অ্যানোডে এখানে মান দেওয়া আছে ই অফ অক্স, তাহলে ই অফ র্যাড কত হবে? ই অফ অক্সিডেশন দেয়া আছে, ই অফ র্যাড কত হবে? উল্টা যাবে না, -0.76 ভোল্ট হবে না? তাহলে মানটা যদি বসাই -0.76, তো আলটিমেটলি কত? 0.34 প্লাস 0.76, আলটিমেটলি কত আসবে? 1.1 ভোল্ট। ওকে, তাহলে খেয়াল করো, এই যে এখানে আনসারটা কিসে আসছে? আনসারটা হচ্ছে +1.1 ভোল্ট, আনসারটা পজিটিভে আসছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নোট লিখো, একটা নোট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা নোট লিখো, ঠিক আছে? লিখো ইএমএফ লিখো, ইএমএফ যদি পজিটিভ হয়, তাহলে কোষ স্বতঃস্ফূর্ত হবে, অর্থাৎ বিক্রিয়া নিজে নিজেই সংঘটিত হবে,
খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন, খুবই ইম্পর্ট্যান্ট লাইন। ইএমএফ এর মান যদি পজিটিভ হয়, দেখো এরপরে নেগেটিভটাই সব থেকে বেশি ইন্টারেস্টিং, তোমরা যেটা দেখো না এখনও, আমি বুঝাচ্ছি, একটু খেয়াল করো, একটু খেয়াল করো যে এই যে ইএমএফ এর মানটা যদি পজিটিভ হয়, দেখো তো এই যে এটা একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া না, স্বতঃস্ফূর্ত একটা কোষ, এটার মধ্যে অটোমেটিক্যালি আমি হিসাব করে যখন দেখছি পজিটিভ হয়ে গেছে, তার মানে জিনিসটা কি পজিটিভ আসা মানে তুমি যখন সামনে ম্যাথ করবা, তোমাকে যখন কোয়েশ্চন দেওয়া হবে একটা কোষের বিভিন্ন মান দিয়ে দেবে, এই যে যেটা আমরা কিছুক্ষণ আগে দিয়ে দিছি ওইটা দিয়ে বলবো হচ্ছে এই কোষটা স্বতঃস্ফূর্ত কি স্বতঃস্ফূর্ত না ব্যাখ্যা করো, তখন তুমি ই সেল বের করে যদি প্লাস যদি পাও তাহলে তুমি বলবো হচ্ছে কোষটা স্বতঃস্ফূর্ত, নইলে বলবা কোষটা মাইনাস যদি আসে কোষটা স্বতঃস্ফূর্ত নয়। ওকে, জিরো আসলে কোষটা সাম্য অবস্থায় চলে আসছে, ও কথা অর্থাৎ ড্যাড, কোষটা ড্যাড হয়ে গেছে, অর্থাৎ কোষটা মরে গেছে। ঠিক আছে, তাহলে এটা খেয়াল করো, এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসি এটা একটা স্বতঃস্ফূর্ত, এটা কি বিক্রিয়া, এটা একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। আচ্ছা দেখো তো স্বতঃস্ফূর্ত ভাইয়া কেন হয়েছে, এই জিঙ্ক থেকে ইলেকট্রনগুলো এদিকে যাচ্ছে অটোমেটিক্যালি, কারণ জিঙ্কের পুশ করার ক্ষমতা, ধাক্কা দেওয়ার ক্ষমতা বেশি বলেই জিঙ্ক ঠেলে দিচ্ছে, অটোমেটিক বিক্রিয়াটা হচ্ছে। কিন্তু এমন কোনো কাহিনী কি করা যায়, এই যে আমি অ্যানোড ক্যাথোড ঠিক রেখে কপার থেকে, কপারের অক্সিডেশন পটেনশিয়াল কম হওয়া সত্ত্বেও কপার থেকে, খুবই খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা, এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, একটু অনেক বোঝার বিষয়। কপার থেকে যদি আমি ইলেকট্রন এই জায়গায় পুশ করতে পারি তাহলে 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 দেখো তো এটা কিন্তু স্বতঃস্ফূর্ত কি বিক্রিয়া হবে, তোমরা নিজেরা চিন্তা করো তো। স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে যেটা নিজে নিজে হয়, তাহলে জিঙ্কের বেশি বলে সে পুশ করতে পারে, এখন তো ভাই কপারের কম, তাহলে কীভাবে আপনি কপার থেকে ইলেকট্রন উল্টা পুশ করাবেন, এই যে উল্টা পুশ করাবেন। তাহলে আমরা একদম শুরুর দিকে পড়ছিলাম, মনে আছে, পাহাড় থেকে যখন ঝর্ণা পড়তেছিল, এটা হচ্ছে একটা স্পন্টেনিয়াস প্রসেস, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। আর যখন আমরা মাটি থেকে যখন কি তুলি, মাটি থেকে যখন পানি তুলি, এটা একটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, মোটরের মাধ্যমে বাসা বাড়িতে নিচে থেকে যখন পানি তুলি, এটা একটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া, এবং অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া আমার এক্সট্রা ফোর্স দিতে হয়, যেটা আমরা মোটরটা কাজ করে। তাহলে তুমি যখন এই কপার থেকে উল্টা ইলেকট্রন ফ্লো করাইতে যাইবা, তখন অবশ্যই তোমার এই কোষের মধ্যে একটা এক্সটার্নাল ফোর্স দিতে হবে, অবশ্যই। এটা যেহেতু একটা অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া, তোমার এক্সটার্নাল একটা ফোর্স দিত, এই যে আমি একটা এক্সটার্নাল ফোর্স দিলাম, একটু খেয়াল করো, এই যে এই কপার দণ্ডের সাথে, এই কপার দণ্ডের সাথে আমি এক্সট্রা আর একটা ব্যাটারি যোগ করে দিলাম, ব্যাটারি যোগ করে, যেটা ফিজিক্সের মধ্যে তোমরা অহরহ ব্যাটারি পড়ে আসছো, এই যে নেগেটিভ, এই যে পজিটিভ, এই যে নেগেটিভ, এই যে পজিটিভ, এই যে আমি ব্যাটারি যোগ করে দিলাম, ব্যাটারি যোগ করে দিলাম, এবং ধরো এই ব্যাটারিটা ধরো হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি, 12 ভোল্টের ব্যাটারি। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি, আর এখানে কপারের অক্সিডেশন পটেনশিয়াল কত আছে, -0.34 আছে। আচ্ছা দেখো তো, আমি যদি এখন এই জিনিসটা পুরোটা হিসাব করি, আমি যদি এই যে এক্সটার্নাল ফোর্স দেওয়ার পরে আমি যদি পুরা বিক্রিয়াটা একটু হিসাব করি, তাহলে কি হবে, এক্সটার্নাল ফোর্স দেওয়ার পরে যদি পুরো বিক্রিয়াটা হিসাব করি তাহলে কি হবে। ওকে, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো। ওকে, একটু খেয়াল করো, দেখো তো আমি একদম প্রথমে ক্যাথোডে দেখো তো, এটা হচ্ছে ক্যাথোড, দেখো এটা হচ্ছে ক্যাথোড, খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমার অ্যানোড। ক্যাথোডের মধ্যে দেখো তো, ক্যাথোডের মধ্যে আমি যদি বিভবটা লিখি, ই অফ অক্সিডেশনটা যদি লিখি, কী কী আছে উপরে ওদিকে হচ্ছে, দেখো তো ক্যাথোডের অক্সিডেশন কত দেওয়া আছে, -0.34, সাথে এক্সট্রা করে কি যুক্ত হয়েছে, +12 ভোল্ট, 12 ভোল্ট যুক্ত হয়েছে। ঠিক আছে, 12 ভোল্ট যুক্ত হয়েছে, এটা হিসাব করলে কত হয়। আচ্ছা আমরা আমাদের হিসাবের সুবিধার জন্য একটা কাজ করি, এটা 0.34 না দিয়ে 30 ধরে নিই, মানে 0.3, যাতে একটু বিয়োগটা আমার হিসাব হয়। ঠিক আছে, 0.30, তাহলে 12 থেকে 0.3 গেলে কত, 11.7 না, 11.7 ভোল্ট, 11.7 ভোল্ট প্লাস 11.7 ভোল্ট। তাহলে এক্সটার্নাল ফোর্স দেওয়ার কারণে এই জায়গায় হচ্ছে ই অফ অক্সিডেশনের মানটা হচ্ছে +11.7 ভোল্ট। আচ্ছা ভাই, ই অফ অক্সিডেশন যদি +11.7 ভোল্ট হয়, তাহলে ই অফ রিডাকশন কত হবে, আমরা জানি সাইনটা শুধু চেঞ্জ হয়ে যাবে, -11.7 ভোল্ট।
আচ্ছা ক্যাথোডে পাইলাম ভাই, অ্যানোডে কাহিনী কী হবে? অ্যানোডে কী হবে? অ্যানোডে জিঙ্কের ই অফ অক্সিডেশন দেয়া আছে কত? কোয়েশ্চেনে দেয়া আছে হচ্ছে +0.76 ভোল্ট। আচ্ছা আমি সবগুলোকে তো কিসে নিয়ে আছে? ই অফ রিডাকশনে নিয়ে আছে, বিজারও নিয়ে আছে, তাহলে কী হবে? চেঞ্জ করে দিব না, -0.76 ভোল্ট। ওকে, তাহলে এখন যদি আমি পুরা কোষের জন্য ই অফ সেল হিসাব করি, যদি হিসাব করি, ঠিক আছে, তুমি চাইলে এখানে সবার উপরে নট দিয়ে ফেলতে পারো, আমি এতক্ষণ ধরে নট দিনে কোনো সমস্যা নেই, নট দিয়ে ফেলবো, ঠিক আছে, সবগুলো আমরা স্ট্যান্ডার্ড অবস্থায় করাচ্ছি। তাহলে এখানে কী হবে? ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, সূত্র কি? ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। এই জিনিসটা বুঝলেই অল ক্লিয়ার হয়ে যাবে তোমার। এখানেও কী হবে? আমরা কোনো কিছু না লেখা মানে বোঝাই হচ্ছে কি রিডাকশন বুঝাই, রিডাকশন। তাহলে ক্যাথোডের রিডাকশন বসাবো, অ্যানোডের রিডাকশন বসাবো। ক্যাথোডের রিডাকশন কত? এই যে ক্যাথোডের রিডাকশন হচ্ছে -11.7, সূত্রের মাইনাস। অ্যানোডের রিডাকশন কত? অ্যানোডের রিডাকশন হচ্ছে -0.76। ওকে, যদি আমি যোগ করি -11.7 প্লাস 0.76, দেখো তো একটু বলো তো বাচ্চারা, এখানে প্লাসে মাইনাসে আমি আলটিমেটলি আমার মানটা কিসে আসবে? মাইনাসে আসবে না, মাইনাস ভোল্ট আসবে না? তাহলে যখনই তোমার এখানে কোনো এর মান মাইনাস আসবে, তখন বুঝতে হবে তোমার এখানে যে কোষটা তোমাকে উপস্থাপন করেছে, যে কোষটা দেয়া আছে, এটা একটা নন স্পন্টেনিয়াস প্রসেস, অর্থাৎ একটা অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া, যেটাকে চালানো হচ্ছে এক্সটার্নাল কোনো ফোর্স দ্বারা, এই যে এক্সটার্নাল ব্যাটারি দ্বারা, নয়তোবা এইটা কখনোই সম্ভব হতো না। একটু বাচ্চারা বুঝছো কিনা একটু ক্লিয়ার করে বলো। খুবই ইম্পর্টেন্ট ছিল আমাদের লাস্টের এই টপিকটা, খুবই ইম্পর্টেন্ট ছিল আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, প্রায় শেষ বলতে শেষই প্রায়। একটু এটা কমেন্ট করে জানাও এই জিনিসটা তোমরা বুঝছো কি না। অর্থাৎ তোমাদেরকে আমি দেখাইলাম কি ইনট সেলের মান যদি নেগেটিভ হয়, অ্যাকচুয়ালি কোষটা হচ্ছে নন স্পন্টেনিয়াস, কারণ তাকে আমরা আলাদা একটা ফোর্স দিয়ে কাজ করাতে হচ্ছে। তাহলে তোমরা নিচে লিখে রাখো ইএমএফ, নিচে লিখে রাখতে পারবে এটার মতো করে। ইএমএফের মান যদি, এটাতে কি লিখছিলাম, পজিটিভ হলে স্বতঃস্ফূর্ত হবে, আর নেগেটিভ হলে কি হবে? স্বতঃস্ফূর্ত হবে না, অস্বতঃস্ফূর্ত হবে। একটু বুঝছো কিনা? ভেরি গুড তাফিমা, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ভেরি গুড। ওকে আয়শা, ভেরি গুড। বাকিরা একটু বলো ক্লিয়ার কিনা। রায়ান কই? নাজিয়া ক্লিয়ার কিনা একটু বলো। ওকে ক্রিস্টাল ক্লিয়ার, ভেরি গুড, থ্যাংক ইউ। এই জিনিসটা বোঝার জন্য খুবই ধন্যবাদ, খুবই একটা ইম্পর্টেন্ট। ওকে ভেরি গুড, ঠিক আছে। এক্সটার্নাল ফোর্স দিছি, কি হয়ে গেল? আমার অস্বতঃস্ফূর্ত বিক্রিয়াটাকে আমি ঘটাই ফেলতে পারছি, কিন্তু তার জন্য ই নটের মানটা কী হবে? নেগেটিভ হবে। ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসে ছিল তাদেরকে অনেক বেশি ধন্যবাদ ক্লাসটা ভালো মতো করার জন্য। এবং তোমরা অবশ্যই ক্লাসটা নোট করে অবশ্যই গ্রুপে দিবে, যাতে সবাই একটু ইন্সপায়ার্ড হয় এবং তোমাদেরও জিনিসটা একটু গুছানো হয়ে যাবে। সো আশা করি আজকে ক্লাসটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি ভালো মতো বুঝতে পেরেছো। এবং যারা শেয়ার করে না, ক্লাসটা একটু শেয়ার করে দেবে, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দেবে, এবং গ্রুপে মেম্বারদেরকে তোমরা একটু তোমাদের ফ্রেন্ড সার্কেলদেরকে ইনভাইট করো। গ্রুপের মেম্বারটা একটু যদি বাড়ে, সবাই একটু উপকৃত হবে। ওকে, সো আমরা নেক্সট ক্লাস করব হচ্ছে পরশুদিন ঠিক একই টাইমে 7:30 বাজে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং দেখা হবে ইনশাল্লাহ পরশুদিন দেখা হবে। ওকে, সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকো, দেখা হবে ইনশাল্লাহ।